আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। জামায়াতের টাকায় ডেভিড বার্গম্যানের সরকার বিরোধী ষড়যন্ত্র। রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা না কাটতে মিলল তারই বান্ধবী নিখোঁজের তথ্য। উত্তরার পর গুলশানে পার্টিতে একসঙ্গে মদ্যপান করে 5 জন, বলছে পুলিশ। কয়েক বছরে ফুসফুস ক্যান্সারে নারীদের আক্রান্তের হার দ্বিগুণ। ধূমপানে আসক্তি নয়, রান্নার কাঠ পোড়ানো ধোঁয়াও কারণ। 40 পেরোলে পরীক্ষা করাতে পরামর্শ চিকিৎসকের। 2 দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসতে শুরু করেছে পণ্যবাহী ট্রলার। আমদানি রফতানি নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় ব্যবসায়ীদের স্বস্তি। এবং সামরিক শাসনের পক্ষে সাফাই মিয়ানমার সেনা প্রধানের। চীনের সমর্থন, সূচি সহ বন্দীদের মুক্তি দিতে জাতিসংঘের আহ্বান। দেশ জুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন অব্যাহত। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। হেফাজত থেকে শুরু করে যুদ্ধাপরাধ, নিরাপদ সড়ক আন্দোলন সহ বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে একের পর এক মিথ্যা খবর প্রচার করে আসছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। অবশেষে গণমাধ্যমটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারের প্রভাবশালী মন্ত্রীরাও বলছেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আল জাজিরা। 2013 সালের 5ই মে 13 দফা দাবিতে ঢাকার শাপলা চত্বরে জড়ো হন অসংখ্য হেফাজত কর্মী। প্রায় 22 ঘন্টা অবস্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। এ নিয়ে তখনই ষড়যন্ত্রের নামে আল জাজিরা। আল জাজিরার অপপ্রচারের বিরুদ্ধে এবার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। উই উইল লুক ইনটু ইট। আমরা দেখি কিভাবে কি করা যায়। তথ্যগত যেখানে ভুল আছে সেগুলো নিশ্চয়ই আমরা লিগ্যাল অ্যাকশন নিতে পারি। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে আল জাজিরার প্রতিবেদনকে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ দাবি করেছেন সরকারের 2 মন্ত্রী। তথ্য ভিত্তিক নয়, এটা মানে ইয়েলো সাংবাদিকতা। যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটছে। আমরা এই এক পেশে বানোয়াট এবং অসত্য প্রতিবেদনের তীব্র নিন্দা জানাচ্ছি। এটা স্পষ্টত একটা অপপ্রচার। আল জাজিরার মতো গণমাধ্যমে এমন এক পেশে এই অসত্য প্রতিবেদন প্রকাশের ফলে তাদের ক্রেডিবিলিটি প্রশ্নবিদ্ধ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশে থাকা অবস্থায় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বারবার আলোচনায় ডেভিড বার্গম্যান। এখন বিদেশে বসে জামায়াতের লবিস্ট হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন। এজন্য জামায়াত অর্থলগ্নি করেছে $50 কোটি। এমন তথ্য দিয়েছেন বিশিষ্টজনেরা। মেয়ে জামাইয়ের এমন বিতর্কিত কাণ্ডে আইন প্রণেতা ডক্টর কামাল হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ডেভিড বার্গম্যান ছিলেন ব্রিটেনের অখ্যাত একটি টেলিভিশনের সাংবাদিক। 1986 সালে ভারতের ভোপালে গ্রেফতার হওয়ার পর আলোচনায় আসেন তিনি। অভিযোগ রয়েছে যে প্রতিষ্ঠানের গাফিলতিতে ভোপালে দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যায়, তাদের পক্ষে কাজ করার দায়ে বার্গম্যানকে গ্রেফতার করা হয়। ভোপাল কাণ্ডের পর বার্গম্যান বনে যান যুদ্ধাপরাধ গবেষক ও মানবাধিকার কর্মী হিসেবে। বাংলাদেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করতে আল জাজিরার হয়ে একের পর এক বিতর্কিত প্রতিবেদন করেন এই বার্গম্যান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দণ্ডিত হয়েছেন তিনি। অভিযোগ রয়েছে জামায়াতের টাকা খেয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের। বিশিষ্ট জনরা বলছেন, মুক্তিযুদ্ধের সরকারকে উৎখাত করতে কয়েকশো মিলিয়ন ডলারের প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে জামায়াত ও বার্গম্যানরা। প্রচুর টাকা ঢালা হয়েছে বলে আমাদের কাছে কিন্তু একেবারে নিশ্চিত সংবাদ রয়েছে। একটি খবর হচ্ছে প্রায় $500 মিলিয়ন বাজেট নিয়ে তারা নেমেছে। এই পুরো পরিকল্পনার পিছনেই কিন্তু মূল ব্যক্তি হচ্ছে আপনার এই ডেভিড বার্গম্যান। বার্গম্যান আইন প্রণেতা ও বিএনপি নেতৃত্বাধীন জোট ঐক্যফ্রন্টের ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের স্বামী। তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে শ্বশুরের সমর্থন রয়েছে বলেও মনে করেন অনেকেই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ শহীদ, সেই সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করেছে সেই চক্র
সেই চক্রের নেতৃত্বে আছে অনেকেই। সেখানে একজন আমাদের স্বনামধন্য আইনজীবীর কন্যার জামাইও আছে। যেহেতু এই সরকার যুদ্ধ অপরাধের বিচার কার্য সম্পাদন করেছেন কতগুলো, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। উনি যেটা বন্ধ করতে পারেন নাই, যার কারণে উনি চেষ্টা করছেন যে সরকারের বিরুদ্ধে বদনাম করে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এগুলো কিন্তু বার্গম্যানের এটা আমি মনে করি এটা উদ্দেশ্য। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বাংলাদেশের সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি শহরের প্রধান সড়ক ঘুরে আব্দুল হামিদ সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করেন তারা। এ সময় বক্তারা ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ ছাড়াই কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গাল গল্প সাজিয়েছেন বলে অভিযোগ করেন। জামায়াত ও যুদ্ধাপরাধীদের ইন্ধনে আল জাজিরা মিথ্যা সংবাদ প্রচার করেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। অন্য প্রসঙ্গ, গণতন্ত্র সূচকে আরও উন্নতি করেছে বাংলাদেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিচারে 2020 সালের মহামারীর মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশে গণতন্ত্রের পরিসর সংকীর্ণ হলেও বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় এগিয়ে আছে। 5টি মানদণ্ডে একটি দেশের গণতন্ত্র পরিস্থিতি বিচার করে ইআইইউ যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের 4 ধাপ উন্নতি হয়েছে। 5.9 স্কোর নিয়ে গণতন্ত্র সূচকে বাংলাদেশ এবার 165তম দেশ ও 2 অঞ্চলের মধ্যে 76তম স্থান অধিকার করেছে। গত বছর এই সূচকে বাংলাদেশের স্কোর ছিল 5.88, অবস্থান ছিল 80তম। 2006 সাল থেকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গণতন্ত্র সূচক প্রকাশ করে আসছে। শীতের ভোরে ধোঁয়া ওঠা গরম গরম পিঠা, ভাপাসহ হরেক রকম পিঠার স্বাদ নিতে দূর দূরান্তের মানুষের ভিড়। শীত মৌসুমে পিঠা বিক্রি করে মুন্সিগঞ্জে সচ্ছলতার মুখ দেখা কিছু মানুষের গল্প থাকছে সংবাদের শেষাংশে। ভুল নকশায় প্রকল্প অনুমোদন, অতঃপর আনতে হলো সংশোধনী, মাঝে কেটে গেছে 4 বছর, খরচ বেড়েছে 2530 কোটি টাকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী দায়ীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একনেক সভা শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বুধবার এনএসিতে অর্থ বছরের 21তম সভায় 11,324 কোটি টাকা ব্যয়ের 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। জুবাইর ফয়সালের রিপোর্ট। 2017 সালের জানুয়ারিতে গ্রামাঞ্চলের সড়কে 132টি সেতু নির্মাণ প্রকল্পে 3,926 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। প্রকল্প শেষ হওয়ার মাত্র 5 মাস আগে একনেক সভায় বলা হলো, আগের নকশায় সেতু হলে বাধাগ্রস্ত হবে নৌযান চলাচল, দরকার সংশোধনী, বাড়াতে হবে ব্যয়ও। সভায় পর্যালোচনার পর প্রকল্পটি অনুমোদনও দিয়েছে একনেক। কিন্তু ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা, এই গাফিলতির দায় কাদের? নির্দেশ দিলেন খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তিনি বললেন না যে খুঁজে বের করুন কাদের দায়ে এই অবস্থা হলো। এবং আমি আগে ভুল করছিলাম বলি নাই, শুধু ব্যবস্থা নয়, জানাতে বলেছেন যে কি ব্যবস্থা নিলেন আমাকে অবহিত করতে হবে। এবার নতুন 2টি প্রকল্পের মাধ্যমে 2.5 লাখ নারী উদ্যোক্তা ও 40,000 দক্ষ চালক তৈরির কাজ শুরু করল সরকার। সভায় অনুমোদন দেওয়া হয়েছে 4,300 কোটি টাকা ব্যয়ের বঙ্গবন্ধু শিল্পনগর উন্নয়ন প্রকল্পটিও। পরিকল্পনা মন্ত্রী বলছেন, একই ব্যক্তি আর থাকতে পারবেন না একাধিক প্রকল্পের পরিচালক হিসেবে, প্রয়োজনে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। একাধিক ব্যক্তি একটি প্রকল্প নিয়ে বসে থাকেন এবং ঢাকায় বসে থাকেন, সুদূর প্রান্তের প্রকল্প, এইটা গ্রহণযোগ্য নয়। তিনি আবার আজকে হুঁশিয়ারি দিয়েছেন যে এটা সহ্য করবেন না, আমাদেরকে বলেছেন আপনারা যথাযথ আইনি ব্যবস্থা নেন। এছাড়াও সমুদ্র ঘেরা হাতিয়া, সেন্ট মার্টিন ও কুতুবদিয়া দ্বীপের শতভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতায় আনতে 384 কোটি 36 লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে একনেক। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা না কাটতে 5 দিন পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শুধু উত্তরার রেস্তোরাঁয় নয়, ঘটনার দিন রাতে গুলশানের একটি হোটেলেও মদ্যপান করেছিলেন পার্টিতে অংশ নেয়া 5 জন শিক্ষার্থী। গুলশানে পার্টি শেষে তাদের একটি অংশ মামা যান। বিষাক্ত মদ্যপানে ফারাহ মারা যান হাসপাতালে। পুলিশ বলছে তার আরেক বান্ধবী নেহার কোনো খোঁজ মেলেনি। এখনও বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও। এই ঘটনায় উত্তরার বিভিন্ন বার, ক্লাব, রেস্টুরেন্ট, হোটেলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দের পাশাপাশি আটক করা হয়েছে 22 জনকে। এ ঘটনায় 3টি মামলা করা হয়েছে। বুলবুল রেজার রিপোর্ট। নিহা ওই যে অসুস্থ হয়ে যাওয়ার পরে তার অবস্থাটা কি সেটা আমরা, সে কি এখনও অসুস্থ বা হাসপাতালে ভর্তি অথবা অন্য কি অবস্থাটা আমরা বের করার চেষ্টা করছি। আশা করি কিছুদিনের মধ্যেই আমরা তাদেরও গ্রেপ্তার করতে পারবো। তদন্তের স্বার্থে আরাফাতের লাশ তুলে ময়না তদন্ত করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ। মামলা আমরা তদন্ত করছি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ম্যাজিস্ট্রেটের কাছে আমরা করে আমরা উত্তোলন করতে পারি। এদিকে এই ঘটনার পর রাজধানীর উত্তরার বেশ কটি বার, ক্লাব ও হোটেলে পুলিশের অভিযানে আটক হয়েছে 22 জন। বেশ কিছু অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এই কানেকশনে 3টি মামলা রুজু করা হয়েছে এবং বেশ কিছু স্পা, শিশাবার এবং কিছু ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে। নিহত ছাত্রীর বাবার করা মামলায় গ্রেফতার 2 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। টাকার বিনিময়ে মাধ্যমিকের ফলাফল পরিবর্তন করতে গিয়ে হন প্রতারিত। পরে প্রতারকের শেখানো কৌশল রপ্ত করে নিজেই শুরু করেন প্রতারণা। স্কুল, কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে ফলাফল পাল্টে দেওয়ার এই প্রতিশ্রুতি দেন 20 বছরের একজন তরুণ। তার এই প্রতারণার শিকার হাজারো শিক্ষার্থী। গেল 2 বছরে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। বুলবুল রেজার আরও একটি রিপোর্ট। নরসিংদীর সৈকত হোসেন ভুইয়া তপু, বয়স 20। মাধ্যমিক পরীক্ষায় খারাপ করার পর ফেসবুকে ফল পাল্টে দেওয়ার পোস্ট দেখে যোগাযোগ করেন। ভালো ফলের আশায় কয়েক হাজার টাকা খরচ করেও ফল আর পাল্টায়নি। প্রতারিত হয়ে 100 বই এই কৌশল রপ্ত করেন তপু। জিমেইলে বিভিন্ন নামে প্রায় 30টি অ্যাকাউন্ট খোলেন 20টি ফেসবুক অ্যাকাউন্টও। প্রোফাইল পিকচারে ব্যবহার করেন শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, পিএসসির চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের ছবি। আমি শিক্ষামন্ত্রী ওনারা চিনি, বাট আমি তো ইন্টার স্টুডেন্ট, আমি ওনাদের নাম চিনতাম না। ওনার গ্রুপে তো ওনাদের নিয়ে অনেক স্টুডেন্ট পোস্ট দিত, তখন থেকে এই ছবিগুলো আমি ইউজ করতাম। ফল পাল্টানোর পোস্ট দেখে হাজারো শিক্ষার্থী যোগাযোগ করেন তপুর সঙ্গে। ফল পাল্টানোর প্রমাণ হিসেবে নানা জনের স্ক্রিনশট দেখান সে। তারপর আগ্রহীদের কাছ থেকে বিকাশ রকেটের মাধ্যমে টাকা নেওয়া শুরু করেন। টাকা নেওয়া শেষে তাদেরকে ব্লক করে দেন ফেসবুকে। যাদের ফেল আছে বা পয়েন্ট কম, তারা দ্রুত আমার আইডিতে মেসেজ করো। অনার্সের রেজাল্টটা চেঞ্জ করে দিতাম, আর মানুষ যা বলতো তাই করে দিতাম। তপুকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে গেল 2 বছরে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সে। আর এই জন্য নীতিহীন শিক্ষার্থী ও অভিভাবকদের লোভী মানসিকতাকে দায়ী করছে পুলিশ। এরকম প্রতারকরা প্রতারণার উর্বর ক্ষেত্র পায়, কারণ আমাদের অনেক অভিভাবকরাই অত্যন্ত লোভী এবং ব্যয় হিসাবী, এবং তাদের সন্তানরাও তাদের মতোই লোভী হওয়ার কারণে মেধাশূন্য। প্রতারণার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বৈতরণী পাড়ি দিতে নিজের মেয়েকে প্রতারকের সঙ্গে ঘনিষ্ঠ হতে প্রলুব্ধ করেছে এক মা। বেশ কিছু অভিভাবক তাদের মেয়ে সন্তানদেরকে প্রতারকদের সাথে ইন্টিমেট হওয়ার একটা সুযোগ করে দেয়, যেন রেজাল্ট চেঞ্জ করতে পারে অথবা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। আলটিমেটলি তারা শুধু অর্থই হারায় না, চারিত্রিক নানা কলঙ্কজনক রেকর্ড, ভিডিও, অডিও এবং স্টিল ছবি তারা এক্সচেঞ্জ করে, যেগুলো নিয়ে আবার ব্ল্যাকমেইলের পর্যায়ে পড়ে। এমন অভিভাবকদের আইনের আওতায় আনার চিন্তা করছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মাদক, সন্ত্রাস ও বখাটেদের উপদ্রব বন্ধে জনসচেতনতা বাড়াতে রাজধানীর কালাচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সমাবেশ। এলাকার ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের প্রতি নিজ নিজ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ উপলক্ষে রাজধানীর গুলশান থানার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। এছাড়া স্থানীয় কাউন্সিলর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। সুদীপ কুমার জানিয়েছেন, মাদক, সন্ত্রাস সহ যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
ভোরের সময়ে আরও থাকছে রাজধানীর হাতিরঝিলে কিশোর গ্যাং বিরোধী অভিযান, 40 জন বখাটে আটক, গাড়ি ও মাদকদ্রব্য জব্দ। করোনার ভ্যাকসিন প্রসঙ্গ। কোভিড-19 টিকা নিতে 5 ফেব্রুয়ারির পরও অনলাইনে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আর টিকা প্রয়োগের প্রথম দিন 7 ফেব্রুয়ারি টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে দেয়া হচ্ছে টিকাদাতাদের প্রশিক্ষণ। যাদের হাত দিয়ে দেওয়া হবে কোভিড-19 টিকা, তাদের দেওয়া হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ। বুধবার রাজধানীর 10টি স্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে দেওয়া হয় 323 জন টিকাদাতার প্রশিক্ষণ। টিকা প্রয়োগের পাশাপাশি সংরক্ষণ ও গুণগত মান বজায় রাখার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয় প্রশিক্ষণে। টিকাদাতাদের পর প্রশিক্ষণ দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের। ন্যাশনাল একটা গাইডলাইন তৈরি হলো, সেই ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট ধারণা পেলাম। ওইভাবে প্রশিক্ষণটা দিচ্ছি যাতে করে ভ্যাকসিনেরও কোনো গুণগত মান নষ্ট না হয়, প্লাস হচ্ছে যারা টিকা নিচ্ছে তারাও যাতে কোনো ধরনের ভয় ভীতি তাদের ভিতরে কাজ না করে। ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। আমরা যদি সামাজিক দূরত্ব বজায় না রাখি, হয়তো ওই সময় দেখা গেল ওই দিনই একজন এফেক্টেড হইল। এদিকে টিকাদান প্রস্তুতি নিয়ে হাসপাতাল পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, গণহারে টিকাদানের প্রথম দিন রোববার স্বাস্থ্যমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেবেন। আমাদের কর্মকর্তা যারা আছে তারা 7 তারিখে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে আমরা নিয়ে নেব, এরকম আমাদের একটা প্ল্যান আছে। এরকম প্রত্যেক জায়গায় আছে, যেমন শেখ হাসিনা বার্নে ওখানে বলা হচ্ছে যে মন্ত্রী পরিষদের সচিব মহোদয় সহ আরও অনেকে নেবেন। নিন্সে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী দপ্তরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা নেবেন। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বলেছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যাবেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল পর্যন্ত টিকা নিতে আবেদন জমা পড়েছে 74,000-এর মতো। আর টিকা প্রয়োগের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাধারণ টিকার তুলনায় করোনার ভ্যাকসিন প্রয়োগে কিছুটা ভিন্নতা থাকায় ভ্যাকসিনেটরদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। ভ্যাকসিন ভায়াল থেকে 0.5 মিলিলিটার পরিমাণ সিরিঞ্জে ভরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতের বাহুতে প্রয়োগ পদ্ধতি শেখানো হচ্ছে একেবারে হাতে কলমে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টেবিলের উপর রাখা মানবদেহের অনুকরণে পুতুলের শরীরে প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনেটরদের করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ দিচ্ছেন চিকিৎসকরা। চট্টগ্রামে প্রথম দফায় আনা 4,56,000 ডোজ টিকা প্রয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে 200-র বেশি ভ্যাকসিনেটর এবং 400 স্বেচ্ছাসেবক। নগরীর 65টি সেন্টারের পাশাপাশি 14টি উপজেলায় কাজ করবে 28টি টিম। টিকাটা ঠিক মতো দেওয়ার জন্যে যা যা টেকনিক্যাল বিষয়গুলো আছে সেগুলো আজকে আমরা তাদেরকে হাতে কলমে এখানে শিখিয়ে দেব এবং তারাই বিভিন্ন ইনস্টিটিউট থেকে যারা এসেছেন তারা আগামী 7 তারিখ তারাই এই প্রশিক্ষণ নেওয়ার পরে তারাই কিন্তু জনগণকে ভ্যাকসিন দেবেন। সাধারণ টিকা হাতের বাহুতে সমান্তরালভাবে প্রয়োগ হলেও করোনা ভ্যাকসিনে কিছুটা ভিন্নতা রয়েছে। এছাড়া করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে টিকাদান কর্মীদের মধ্যেও আনা হয়েছে পরিবর্তন। সে সঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া সামাল দেওয়ার নানা প্রক্রিয়ার উপরও। হাসপাতাল ইউজ করে এটার সাথে এটার কিন্তু একটা ভিন্নতা আছে। এটা একটু ব্যাক করলে কিন্তু লক হয়ে যাবে। প্রয়োগটা কিভাবে দিবে, মাংসপেশিতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবে, এই জিনিসটা আমরা কিন্তু তাদেরকে হাতে কলমে শেখাবো। দিতে হবে আসলে আপনার ডান হাত বা বাম হাত যে কোনো হাতের আপনার উপরের অংশের বহিরাংশে আর কি। মাংসপেশিতে দিলে হালকা একটু ব্যথা হতে পারে, হালকা জ্বর হতে পারে, এটা 2-1 দিন পরে এমনিই সেরে যাবে। আরও 2 দিন ভ্যাকসিনেটরদের প্রশিক্ষণ চলবে। এরপর প্রশিক্ষণ শুরু হবে স্বেচ্ছাসেবকদের। করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রতি টিমে থাকবে 6 জন করে। এর মধ্যে 2 জন ভ্যাকসিনেটর আর 4 জন স্বেচ্ছাসেবক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েক বছরেই নারীদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হবার সংখ্যা হয়েছে দ্বিগুণ। গবেষণা বলছে, পরিবারে ধূমপায়ী পুরুষের উপস্থিতি, কাঁচা তামাক ও ধূমপানে নারীদের আসক্তি এবং চুলোয় কাঠ পাতা পড়ানোর ধোঁয়ায় এর কারণ। সমস্যা সমাধানে রান্নাবান্নায় ধোঁয়াহীন জ্বালানি ব্যবহার, ধূমপান ও তামাকের আসক্তি কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তবে বংশে ক্যান্সার থাকলে 40 বছরের পর প্রত্যেক নারীকে ক্যান্সারের পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মুজাহিদ শুভর রিপোর্ট।
জীবনের শেষ সময়ে এসে ফুসফুস ক্যান্সার সঙ্গী হয়েছে ৬০ এই নারীর। চিকিৎসক বলছেন, ক্যান্সারের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও গর্ভকালীন এবং এর পরের একটি সময়ে ধূমপানের প্রতি আসক্ত ছিলেন তিনি। প্রেগনেন্সির সময় খাওয়া দাওয়ার রুচি থাকে না, বমি হয়, প্রভাবিত হয় ওনাদের দাদি নানি দ্বারা যে তামাক টানো, তাহলে দেখা যাবে যে আপনাদের মুখের রুচিটা ফিরে আসতেছে। ৬০-এর পরে দেখা যাচ্ছে তাদের আমাদের কাছে আসে লাং ক্যান্সার নিয়ে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত অপর এই নারীর ১ যুগ চুলোয় রান্নার অভিজ্ঞতা রয়েছে। মাটির চুলোয় কাঠ বা পাতা পোড়ানোর ধোঁয়া নারীদের ক্যান্সারের দিকে এগিয়ে নেয়ার প্রমাণ মিলছে বিভিন্ন গবেষণায়। চলা দিয়ে, লাড়কি দিয়ে, গোবরের ওটা দিয়ে সব সময় রান্না করি। আবার যে জালতিটা ওটা দিয়ে ধোয়া হয়। খুব ধোঁয়ার ভিতরে যে ক্যান্সার তৈরি করতে পারে এরকম উপাদানগুলি পর্যাপ্ত পরিমাণে আছে। একটা পুরুষ মানুষ যদি ধোঁয়ায় এতক্ষণ থাকেন, তার থেকে যদি একজন মহিলা মানুষ ধোঁয়া এতক্ষণ থাকেন, তার ক্যান্সারের সম্ভাবনা কিন্তু 3 থেকে 4 গুণ বেশি। 2018-19 সালের জরিপ বলছে, ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি হওয়া 4,500 নারীর প্রায় 12% ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। এই আক্রান্তের 23 ভাগ আবার ধূমপায়ী। বাকি 77 ভাগের কাঁচা তামাক সেবন এবং দীর্ঘদিন মাটির চুলায় রান্নার অভিজ্ঞতা রয়েছে। আছে বংশগত কারণও। মহিলা একজন মানুষ যদি ধূমপান নাও করেন, তার পাশে বসে যদি কেউ ধূমপান করে, তাহলে তার কিন্তু ওই পুরুষ মানুষটি যিনি ধূমপান করছেন তার থেকে প্রায় 2 থেকে 3 গুণ ঝুঁকি বেড়ে যাচ্ছে ফুসফুস ক্যান্সার হওয়ার কারণে। ক্রমবর্ধমান রোগীর জন্য সেবার সুযোগ সামান্য থাকায় প্রতিরোধের দিকেই বেশি জোর দিলেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক। রোগটা যখন ধরা পড়ে, তার পর্যায় বা স্টেজ বা বিস্তার সেই অনুযায়ী ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের ফলাফল নির্ভর করে। তো সেখানে আমরা যদি প্রতিরোধ করতে পারি, তাহলেই একমাত্র সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণা বলছে, আক্রান্ত এসব নারীর 80 ভাগেরই ক্যান্সার ধরা পড়ে চূড়ান্ত ধাপে এসে, যাদের অধিকাংশই আবার মাঝপথে এসে চিকিৎসা বন্ধ করেন নানা সীমাবদ্ধতায়। ফলে সুস্থ জীবনে ফেরার সংখ্যাটাও নিতান্তই কম। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জন্মের প্রথম দিনেই 72% অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। বুধবার সকালে আইসিডিডিআরবির হল রুমে অপরিণত নবজাতকদের নিয়ে করা একটি গবেষণা তথ্য প্রকাশ করে তারা। গবেষণায় আরও উঠে আসে, বছরে স্বল্প ওজন ও অপরিণত জন্মের কারণে মৃত্যু 17,000 ছাড়িয়েছে, যা দেশের নবজাতক মৃত্যুর প্রধান 3টি কারণের একটি। অপরিণত ও স্বল্প ওজনে শিশু মৃত্যু রোধে সব জেলা হাসপাতালগুলোর 1/4 ওজন মাপার যন্ত্র ও আলট্রাসোনোগ্রামের ব্যবস্থাও নেই। স্বয়ং কারিগরি শিক্ষা বোর্ডই প্রশ্ন তুলেছে তাদের অধীনে চলা মেডিকেল টেকনোলজি কোর্সের মান নিয়ে। আদালতের নির্দেশনায় ওয়ান আমব্রেলা পদ্ধতি এখনও কার্যকর করা হয়নি, বরং বন্ধ রাখা হয়েছে বোর্ডের অধীনে এসব বিষয়ে শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম। আবারও এসব প্রতিষ্ঠানকে নতুন করে নিবন্ধন করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যাকে অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত বলছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কাকলিয়া আক্তার পিঙ্কির চোখে এখন আর ভবিষ্যতের স্বপ্ন নেই, আছে কেবলই অনিশ্চয়তা। 2019 সালের নার্সিং ডিপ্লোমায় শিক্ষা শেষ করেছেন, কিন্তু সুযোগ পাননি ইন্টার্ন করার। কঠিন কথা না, কিন্তু অনেক কষ্টের একটা কথা যে পড়ালেখা করছি কিন্তু কোথাও কোনো দাম নাই, কেমন কথা না? এমন অনিশ্চয়তার মুখে এখন 450 প্রতিষ্ঠানের 1,20,000-এর বেশি শিক্ষার্থীর জীবন। কারিগরি শিক্ষা বোর্ডের কোর্স কারিকুলাম আন্তর্জাতিক মানের, দেশে বিদেশে আমাদের আসলে যথেষ্ট কদর রয়েছে। একটা কিছু ব্যবস্থা করে দিক সবার, যেহেতু পাশ করা শেষের দিকে, আমরা জবের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাতে ট্রাই করতে পারি। বছরের পর বছর চলতে থাকে এসব সমস্যা সমাধানে গত 17 জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত সভায় মেডিকেল টেকনোলজি শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলে খোদ কারিগরি বোর্ডই। প্রশিক্ষণ সাপেক্ষে চাকরি দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় রাখা হয় বোর্ডের অধীনে ডিপ্লোমা শেষ করা শিক্ষার্থীদের। সভায় ওয়ান আমব্রেলা পদ্ধতি বাস্তবায়নের তাগিদ দেওয়া হলেও গত বছরের ভর্তি বিজ্ঞপ্তিতেই মেডিকেল টেকনোলজিকে বাদ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, আর বোর্ডের অধীনে নিবন্ধন নেয়া কোনো প্রতিষ্ঠানে এসব বিষয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেয়নি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এদিকে আপত্তির মুখেই এসব প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন নিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বোর্ড অ্যাফিলিয়েটেড সোসাইটি ফর মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউশন বলছে, তাদের বাড়তি শর্ত দেয়া হলেও দেয়া হয়নি বাড়তি সময়। 450টা প্রতিষ্ঠানকে অ্যাবজর্ব করে নিতে হবে, নিয়ে আমাদের 3 বছর সময় দিতে হবে। আমরা যারা
রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো না, আমাদের ঝরায় দিই। ওয়ান আমব্রেলা কনসেপ্ট, এটা আমাদের দিতেই হবে। এটা তদারকি হেলথ করবে, সার্টিফিকেট প্রোভাইড করবে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নার্সিং কোর্সে পাশ করাদের শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। যদিও কারিগরি বোর্ডের অধীনে নার্সিংয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমায় পড়ানো হয় 5700 নম্বর, আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 3 বছরে পড়ানো হয় 3100 নম্বরের কোর্স। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বখাটে ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে হাতিরঝিল এলাকা থেকে 40 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া অভিযানের সময় প্রাইভেট কারের মধ্যে মদ জাতীয় তরল পদার্থ পাওয়ায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হাতিরঝিল প্রাকৃতিক সৌন্দর্য আর দৃষ্টিনন্দন রাস্তাঘাট ও অবকাঠামোর কারণে রাজধানীর সবচেয়ে আকর্ষণীয় এক বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে এটি। এ কারণেই দিনভর ব্যস্ততা আর ক্লান্তি শেষে কিছুটা প্রাণের ছোঁয়া পেতে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন ছুটে আসেন এখানে। কিন্তু দীর্ঘদিন ধরেই হাতিরঝিল এলাকায় বখাটেদের উপদ্রব ও নানা অসামাজিক কার্যকলাপের কারণে ভ্রমণ পিপাসু নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠছিলেন। উৎপাত বন্ধ করে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে গত 26শে জানুয়ারি থেকে অভিযানে নামে পুলিশ। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলেও হাতিরঝিলে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 40 জনকে আটক করা হয়। এ পর্যন্ত প্রায় 400 জনকে আটক করা হলেও অভিযোগের সত্যতা না মেলায় বেশিরভাগ কিশোর যুবককে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানান হাতিরঝিল থানার ওসি। এদের অপরাধটা হলো এরা দলবদ্ধভাবে হাতিরঝিলে ঘুরে ইপটিজিং করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে। এই সমস্ত পরিস্থিতি থেকে হাতিরঝিলবাসী বা হাতিরঝিলের বেড়াতে আসা লোকজনদের রক্ষা করার জন্য আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। তবে আটক হওয়া কিশোরদের কেউ কেউ দাবি করেন কাউকে উৎপাত করতে নয়, ঘুরে বেড়ানোই তাদের উদ্দেশ্য ছিল। 5টা অফিস শেষ হয়েছে, আমি 6টার দিকে আইছিলাম, এদিকে হাঁটতে লগে দেখা হয়েছিল, হাঁটতে বেড়েছি, পরে ধরে নিয়ে আসছে। হাতিরঝিল আসছি 2 ভাই ঘুরতে, ওইখান থেকে আমাদের বসা থেকে গাটলা থেকে ধরে নিয়ে আসছে। এখন তো করোনা সিজন, স্কুল কলেজ সব কিছু বন্ধ, আমাদের কোনো অপরাধমূলক কোনো কাজ নেই, তো বাসায় ঢুকবো তার মুহূর্তগুলোর সামনে থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছে। বাসায় চলে যাচ্ছিলাম, এমন টাইম এখান দিয়ে যাচ্ছিলাম, স্যার আমাকে ডাক দিল, ডাক দিয়ে এখানে বসায় দিল, এর বাইরে কিছু না। এদিকে অসংলগ্ন আচরণ ও গাড়িতে মদ জাতীয় তরল পদার্থ পাওয়ায় আটক করা হয় একজনকে। পুলিশ বলছে হাতিরঝিল এলাকায় ঘুরতে এসে কেউ যেন যৌন হয়রানির শিকার কিংবা বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন সে লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে। তার অসংলগ্ন আচরণ এবং আপত্তিজনক অবস্থা এটা আমাদের কাছে মনে হচ্ছে। এখানে কোনো ধরনের বখাটে থাকবে না, কোনো ধরনের উটকোবাজি চলবে না, কোনো ধরনের বেলাল্লাপনা চলবে না। বখাটে বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে 2 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী ট্রলার আসতে শুরু করেছে। এতে খুশি বন্দরের শ্রমিকরা। ব্যবসায়ীরা আশা করছেন নিয়মিত পণ্য আমদানি রপ্তানি সম্ভব হবে। এটি অব্যাহত থাকলে রাজস্ব আদায়ও স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। সোমবার ভোরে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর টেকনাফ স্থলবন্দরে আসেনি মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী ট্রলার। টেকনাফ থেকেও যায়নি কোনো পণ্য। গত 2 দিন সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ ছিল। এতে বন্দরের শ্রমিকদের মধ্যে তৈরি হয় হতাশা। তবে মিয়ানমার থেকে আসতে শুরু করেছে পণ্যবাহী ট্রলার। বুধবার 2টি ট্রলার আসায় খুশি বন্দরের শ্রমিকরা। বন্দর মা বুটুট নোয়ালে লেবার শ্রমিক চলতে কষ্ট হয়ে যাবে, বন্দর বুটুট আইলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলি পারি। আর পরিবার চালাতে বহুত কষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে আজকে একটা হাম শুরু হয়ে গেল। বন্দরের ব্যবসায়ীরা বলছেন সেনা অভ্যুত্থানের পর আমদানি রপ্তানি স্বাভাবিক থাকবে কিনা এটা নিয়ে সংশয় ছিল, কিন্তু 2 দিন বন্ধ থাকার পর ট্রলারে করে আচার ও শুটকি আমদানি হয়েছে। সেনা অভ্যুত্থানের করা হয়েছে, সেখান থেকে আমরা আশঙ্কা করছিলাম যে বোট আসবে না, মায়ানমার থেকে বাংলাদেশে কোনো মালামাল নিয়ে আসবে না। 2-1 দিন বন্ধ ছিল ওদের এই পরিস্থিতির কারণে। আজকে 2টা বুসামানের বোট আসছে। এই 2-1 দিন আমার খুব অসুবিধা হয়েছিল, ওটা একটু স্বাভাবিক হয়েছে, এই জন্য আমরা মাল পাঠানোর চেষ্টা করতেছি। আর বন্দরের শুল্ক কর্মকর্তা জানালেন বুধবার থেকে পণ্যবাহী ট্রলার আসতে শুরু করায় আমদানি রপ্তানি স্বাভাবিক হবে। শুল্কি এবং আচারবাহী 2টি ট্রলার আসছে, আশা করি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে। টেকনাফ স্থলবন্দরে গত জানুয়ারি মাসে 8 কোটি 30 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে 6 কোটি 32 লাখ টাকা কম। সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। নেপিদোতে নতুন সরকারের সঙ্গে আলোচনা করে আগামী দিনগুলোর কার্যক্রম গুছিয়ে নিয়েছেন তিনি। দেশটির সামরিক সরকারকে সমর্থন দেয়া চীন বলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো বিশ্ব দরবারে এই ইস্যুতে আলোচনার কোনো মানে হয় না।
এরই মধ্যে মিয়ানমারের বিভিন্ন স্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলন অব্যাহত আছে। দ্রুতই সূচিকে মুক্তি দিয়ে মিয়ানমারকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাজধানী নাইপিদোতে গানে গানে এভাবেই মিয়ানমারের স্বৈরাচার সরকারের কার্যক্রমের নিন্দা জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বুধবারও তারা এ প্রতিবাদে অংশ নেন। সেনা শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইয়াঙ্গুনের বাড়িতে বাড়িতে দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ করেন শত শত মানুষ। বারান্দায় দাঁড়িয়ে চামচ প্লেট হাঁড়ি পাতিলের শব্দে ফুটিয়ে তোলেন গণতন্ত্রের আকুতি। মিয়ানমারের অভ্যন্তরে যেমন সেনা শাসনের বিরোধিতা তুঙ্গে, ঠিক তেমনি বিশ্ব নেতারাও এই ইস্যুতে সোচ্চার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও মিয়ানমারের গণতন্ত্র হরণের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে। আর অং সান সুচির বিরুদ্ধে অভিযোগ গঠন আইনের শাসনের বিরোধী বলে অভিহিত করেছে জাতিসংঘ। আমরা সুচির মুক্তি চাই, প্রেসিডেন্টকেও মুক্তি দিতে হবে। দেশটিতে গণতন্ত্রের ধারা এভাবে নষ্ট হতে পারে না। সেনা অভ্যুত্থানে বন্দী বিতর্কিত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হওয়ায় তদন্তের জন্য আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে। বিশ্বব্যাপী নিন্দার মধ্যেও চীন ঠিকই পাশে আছে মিয়ানমার সরকারের। বেইজিং বলছে সব পক্ষের উচিত আলোচনার মাধ্যমে দেশ পরিচালনা করা। চীন ও মিয়ানমারের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আমরা চাই সেখানে শান্তি থাকুক, সব দল স্থিতিশীলতা ও সংবিধান মেনে চলুক, এতেই জনগণের মঙ্গল। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নিরাপত্তা কাউন্সিলে যাওয়ায় বরং বেইজিং অবাক হয়েছে। এরই মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং নতুন দায়িত্ব নেওয়া প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগামীর পরিকল্পনা সাজিয়েছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া জরুরি ছিল। এদিকে নতুন করে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর আগামী 31 মে পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচল। এতে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ল মিয়ানমার। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে, খরা মৌসুম না আসতে খা খা করছে তিস্তা। বড় আবাদে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি এবং চীন প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর তাগিদ। গাজীপুরে মডেলিংয়ের কথা বলে ডেকে এনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে গত 31শে জানুয়ারি রাতে কাশিমপুরের শারদাগঞ্জ এলাকায় তরুণীকে ডেকে নেয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা। পরে বাসার একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে অভিযুক্তরা। এই ঘটনায় গতকাল সন্ধ্যায় নির্যাতিতা বাদী হয়ে জাহাঙ্গীর আলম সহ 5 জনকে আসামি করে কাশিমপুর থানায় একটি মামলা করেন। শরীয়তপুরে ধর্ষণের পর স্কুল ছাত্রী লিজা হত্যা মামলার 2 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম মিয়া এই রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, 2017 সালে 17 জুলাই সখীপুরে সর্দার কান্দি গ্রামের ফরিদ ও জাকির শেখ স্কুল ছাত্রী লিজাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পাট খেতে ফেলে দেয়। পরে অর্ধগলিত অবস্থায় শিশু লিজার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ফরিদ ও জাকিরকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত 2 যুবককে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে লাশ গুম করার অভিযোগে 2 আসামিকে 7 বছর করে কারাদণ্ড দেয়া হয়। নাটোরে 2 শিশুকে ধর্ষণের মামলায় 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইমদাদুল হক এ রায় দেন। 2017 সালে 27 নভেম্বর লালপুর উপজেলায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে 2 শিশুকে ধর্ষণ করে ইয়াকুব আলী। এই ঘটনায় তাকে একমাত্র আসামি করে লালপুর থানায় একটি মামলা করা হয়। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে কামাল উদ্দিন নামে এক প্রভাষকের ওপর হামলা চালিয়েছে এক যুবক। ঘটনাটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে কামাল উদ্দিন নামে ওই প্রভাষকের দোকানে ঢুকে মারতে এগিয়ে যায় রায়দুর রহমান নামে এক যুবক। পরে দুজনের মধ্যে হাতাহাতি হলে স্থানীয়রা রায়দুরকে জোরপূর্বক সরিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী কামাল উদ্দিন জানিয়েছেন তিনি আখাউড়া শহীদ সরকারি স্মৃতি ডিগ্রি কলেজে সমাজকর্ম বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন। এর পাশাপাশি কলেজের সামনে একটি স্টেশনারি দোকান পরিচালনা করেন তিনি। সম্প্রতি রাধানগর এলাকার বাসিন্দা রায়দুর রহমানের বাড়ির পাশে আরেকটি দোকান খোলার চেষ্টা করলে বাধা দেয় সে। নিষেধ উপেক্ষা করায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক। এ ঘটনায় গতকাল থানার অভিযোগ দায়ের করেন কামাল। তবে 24 ঘন্টা পার হলে অভিযোগটি এখনও মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। ঘটনা যদি সত্য হয় অবশ্যই আইনগত প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে লেখা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা এটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। আগামী বর্ষা মৌসুমের আগেই ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন খালগুলোকে সচল করার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে রাজধানীর শনির আখড়া শ্যামপুর এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। খালগুলোকে পরিষ্কার করে চলাচলের উপযোগীর পাশাপাশি নান্দনিকতা তুলে ধরার কথাও জানান মেয়র। প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে রাজধানীর ঢাকায় জলজট আর যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে। জলাবদ্ধতা দূরীকরণে খালগুলোকে সচল করতে মালিকানা দ্বন্দ্ব শুরু হয় ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে। অবশেষে গত বছরের 31 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাজধানীর 26টি খালের মালিকানা হস্তান্তর করা হয় নগর কর্তৃপক্ষের কাছে। তারপর থেকেই খাল উদ্ধার, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার কার্যক্রমে নামেন নগরপিতারা। বুধবার সকালে রাজধানীর শনিরাখড়া, মাতুয়াইল, যাত্রাবাড়ির কুতুবখালী ও শ্যামপুরে খালের পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে যান দক্ষিণের মেয়র। এ সময় তিনি খালগুলোকে পুরনোরূপে ফিরিয়ে এনে নান্দনিক করার কথা জানান। আগামী বর্ষা পর্যন্তই কিন্তু আমরা কাজ চালিয়ে যাব এমন না, প্রথম কাজটাই সবচেয়ে বেশি দুরূহ হবে, কিন্তু একবার আমরা করে ফেলতে পারলে ইনশাল্লাহ ভবিষ্যতে এটার সুফল অবশ্যই ঢাকাবাসী পাবে। এলাকাবাসী বলছে এসব এলাকা এতদিনে সিটি কর্পোরেশনের আওতাধীন না থাকায় ড্রেনের পরিবর্তে সব ধরনের পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ফেলায় খালগুলো এখন মৃতপ্রায়। তবে খাল দখলে স্থানীয় জনপ্রতিনিধিরা এতদিনেও কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তারা। আমরা ট্যাক্স খাই না সবাই দিই, কিন্তু আমরা সম্ভাবিত আমও পোষণা করেন জনগণ করে দিই না সরকার করে। খাল পরিষ্কার রাখার সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের বাড়ির যে ড্রেনের পানিগুলো নামার কোনো ব্যবস্থা নেই। আগে এইখানে ড্রেন করতে হবে, ড্রেন করলে আমাদের বাড়ির পানি যেমন নামতে পারে। আমাদের সময় কালভার্ট বক্স ছিল, হয়তো এই জায়গাটায় সেইভাবে আমাদেরকে করে নাই, সেই হিসাবে আমি এখানে স্বাভাবিক কারণে আমি করতে পারি নাই। খাল উদ্ধার অভিযান শুরুর 1 মাসের মধ্যে 57,000 টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এখনই পানি প্রবাহিত হচ্ছে না তিস্তায়, অথচ খরার ভর মৌসুম আসতে এখনো ঢের বাকি। এই অবস্থায় সেচ নির্ভর বোরোর আবাদ নিয়ে চরম দুর্ভাবনায় এই অঞ্চলের হাজার হাজার কৃষক। এই পরিস্থিতিতে আবারও সামনে এসেছে ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি আর চীন প্রস্তাবিত সমন্বিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রতন সরকার। বিশাল বিরান ধুধু মরুর বুকে দাঁড়িয়ে আছে তিস্তা ব্যারেজ। 3 লাখ কিউসেক পানি নিঃসরণ ক্ষমতা সম্পন্ন এই ব্যারেজ দিয়ে 1 ফোঁটা পানিও প্রবাহিত হচ্ছে না এখন। দেশের সবচেয়ে বড় এই তিস্তা সেচ প্রকল্পের 1,11,000 হেক্টর জমিতে সেচ দিতে শুষ্ক মৌসুমে 10,000 কিউসেক আর ক্ষীণ ধারায় হলেও নদীর প্রবাহ ধরে রাখতে আরও 4,000 কিউসেক পানি দরকার। বন্যার সময় পানি দেখি, যখন 1-1.5 মাস পর দেখি পানি নাই। যখন পানির প্রয়োজন এই সময় আমরা পানি পাই না, উজানে তো পানি দেয় না, এই কারণে তো শুকাইছি। গত বছর আমরা 50,000 হেক্টর জমিতে পানি দিতে পেরেছিলাম এবং চলতি বছর আমরা টার্গেট করেছি আমরা 60,000 হেক্টর জমিতে ইরিগেশন দেব। এই পরিস্থিতিতে আবার সামনে এসেছে দশকের পর দশক ধরে ঝুলে থাকা ভারতের সঙ্গে তিস্তা চুক্তির ইস্যুটি। এসেছে চীন প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। নদীর পানিকে ঠিক রাখার জন্য, ভাঙন রোধ করার জন্য যে মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এই কাজটি দ্রুত কাজ শুরু করার আমরা দাবি করতেছি। 2 বছরের সমীক্ষা শেষে 8,500 কোটি টাকার ঋণ সহায়তা সহ চীনের প্রস্তাবিত প্রকল্প শিগগিরই শুরুর আশা পানি উন্নয়ন বোর্ডের। যেটার উপর আমরা আবাসন প্রকল্প এবং কমার্শিয়াল জোন এবং কৃষি জমি অনেক উদ্ধার হবে, যেটা আমাদের এই এলাকার
ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বাংলাদেশে তিস্তা নদীর পুরো 130 কিলোমিটার অংশে ব্যাপক খনন করে রিজার্ভার তৈরি, 2 তীর সংরক্ষণের মাধ্যমে ভাঙন রোধ ও জমি উদ্ধার করে অর্থনৈতিক জোন, স্যাটেলাইট টাউন তৈরি সহ প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়তে একটি প্রকল্প প্রস্তাব সরকারের কাছে দিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন 12 গ্রামের লাখো মানুষ। দুর্ভোগ লাঘবে স্থানীয়রা মানববন্ধন সহ দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও হয়নি সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হবে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ এবং পার্শ্ববর্তী শিবপুর উপজেলার যশোর ও বাঘাবি ইউনিয়নের লক্ষাধিক মানুষের রাধাগঞ্জ বাজার সহ অন্যান্য স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। রোগী হাসপাতালে নেয়া, বাজারে মালামাল আনা নেয়া সহ স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা প্রয়োজনে ঝুঁকি নিয়ে এই সাঁকো পাড়ি দিতে হয়। পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আমি জন্মের পর থেকে দেখতেছি আশ্বাস দিচ্ছে যে ব্রিজটা হবে। খুব কষ্টের মধ্যে আছে আমাদের এলাকার, খালি এই গ্রাম না, আশেপাশে সব গ্রামের মানুষের খুব কষ্ট। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের আশ্বাসের পরও বছরের পর বছর সেতু নির্মাণ না হয় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে গ্রামবাসী। কয়েকবার কয়েকজন ইঞ্জিনিয়ার এসে মাপজুপ করে গেছেন, কিন্তু আদৌ এই বৃষ্টি পাকা হয় নাই। বাজার করে না বাড়ি যাইতে পারি না, কষ্ট লাগে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নদটি বি ক্যাটাগরির হয় ডিজাইনের কারণে সেতু নির্মাণে বিলম্ব হচ্ছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ডিজাইন করতে হবে এবং আশা করা যায় অতি দ্রুতই আমরা কাজটা শুরু করতে পারবো আর কি। আড়িয়াল খাঁ নদের উপর 420 মিটার এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় 35,000 মানুষ চলাচল করে। সময় সংবাদ, নরসিংদী। হিম বাতাস আর ঘন কুয়াশায় মাঘের শীতে জবুথবু উত্তরাঞ্চলের জনজীবন। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। সে খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর তালাইমারি এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিব। ধন্যবাদ ফয়সাল। রাজশাহীতে গেল 2-3 থেকে আমরা যেটি দেখছি যে আসলে শীতের যে স্বাভাবিক সকাল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং গেল সপ্তাহ জুড়ে যেমন কখনো মৃদু শৈত্যপ্রবাহ, কখনো তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রার যে উঠানামা ছিল চরমভাবে, সেটি কিন্তু এখন আর নেই। এখন একটি স্বাভাবিক শীতের সকালই আমরা লক্ষ্য করছি। আবহাওয়া অফিস যেটি বলছে, আজকে সকালে ভোর 6টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কোনো ধরনের শৈত্যপ্রবাহই কিন্তু আর এই অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে না। তবে শীতের যে স্বাভাবিক সকাল, ভোরের দিকে খানিকটা মৃদু হিমেল বাতাস এবং যে হালকা কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ, সেটি লক্ষ্য করছি আমরা। এবং এটি বেলা বাড়বার সাথে সাথে সূর্য উঠলেই কিন্তু সেটি কেটে যাচ্ছে এবং মধ্য দুপুরে বা দিনের অধিকাংশ সময় জুড়েই কিন্তু ঝলমলে সূর্য থাকার কারণে দিনের তাপমাত্রাটি বাড়ছে এবং শেষ বেলায় গিয়ে আবারও সন্ধ্যার পরে আমরা খানিকটা শীতের অনুভূতি আসলে লক্ষ্য করছি এই অঞ্চলে। এতে করে খুব সকাল সকাল যারা নিয়মিতভাবেই কাজে বেরোন, বিশেষ করে যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা আসলে এই সমস্ত ভোগান্তিতে পড়েন এবং রাজশাহী নগরীর যে ছোট ছোট যানবাহন যেগুলো আছে, নগর পরিবহনের যারা শ্রমিক রয়েছেন, চালক রয়েছেন, তারা কিন্তু এই ধরনের সমস্যায় পড়ছেন। এছাড়া ছিন্নমূল এলাকায় এবং নদী পাড়ের মানুষেরা মৃদু বাতাসের কারণে খানিকটা তাদের ভোগান্তি বেড়েছে। তবে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে স্থানীয় বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের কাছে শীত বস্ত্র ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ এবং তীব্র শৈত্যপ্রবাহের সময় কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ এবং গেল সপ্তাহে যে পরিমাণে আসলে শীতের তীব্রতা বেড়েছিল এবং তাতে মানুষ যেভাবে অসহায় হয়ে উঠেছিল, সেখানে জেলা প্রশাসনের ত্রাণ সংস্থা থেকে বা ত্রাণ কমিটি যারা আছে, তারা কিন্তু সেখান থেকে শীতবস্ত্র এখানে বিতরণ করেছে। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও আমরা গেল কয়েকদিন থেকেই আসলে দেখছি ছিন্নমূল এলাকাগুলো, বিশেষ করে টুলটুলিপাড়া, তারপর নদী পাড়ে যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেখানে যারা হতদরিদ্র মানুষ একেবারেই দিন আনেন দিন খান যারা, তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের শীতবস্ত্র এবং কম্বল তুলে দিতে আমরা দেখেছি। এছাড়া রাজশাহীতে কিন্তু শীতের কারণে যে সমস্ত জায়গায় সবথেকে বেশি মানুষ দুর্ভোগে পড়েন, সেখানেও আমরা লক্ষ্য করছি যে আসলে যারা খানিকটা সামর্থ্যবান তারাও কিন্তু এগিয়ে এসেছেন।
এছাড়া আবহাওয়া অফিস যেটি বলছে যে ফেব্রুয়ারি মাসের যে 5 তারিখ বা 7 তারিখ পর্যন্ত যে অবস্থাটি কথা এর আগে আবহাওয়া অফিস বলছিল যে একটি বৈরী একটা পরিস্থিতি থাকবে, সেটি কিন্তু আবহাওয়া অফিস বলছে কেটে গেছে এবং আকাশে যেহেতু মেঘ নেই সে কারণে এই শীতের যে তীব্রতাটুকু সেইটি আসলে অনুভূত হচ্ছে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে কিন্তু আসলে এই শীতের যে তীব্রতা বা শীতের যে অনুভূতি সেটি আস্তে আস্তে কমতে থাকবে এবং ফাল্গুনের কিছুটা 2-1টি দিনের পরে কিন্তু একেবারেই শীত থাকবে না বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এছাড়া অন্য কোনো ধরনের বৈরী পরিস্থিতি হওয়ার এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা আসলে তারা লক্ষ্য করছে না বলেও আমাদেরকে জানিয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা বলতে চাই যে আসলে শীতের যেই বৈরী একটি অবস্থা ছিল রাজশাহী জুড়ে সেটি কেটে যাওয়াতে মানুষ খানিকটা স্বস্তি ফিরে এসেছে এবং যে স্বাভাবিক শীত সেটি অনেকেই উপভোগ করছেন, আবার কোথাও কোথাও এই সামান্য শীতও কিন্তু আসলে তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো ফয়সাল, রাজশাহীতে আমরা যেটি লক্ষ্য করছি যে আবহাওয়া অফিস যেটি বলছে যে এখনো পর্যন্ত যে অবস্থাটি রয়েছে সেটি স্বাভাবিক, কোনো ধরনের বৈরী পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা এখনো তারা দেখছেন না। বেলা বাড়বার সাথে সাথে আসলে সূর্য কিরণ ঝলমলে হয়ে উঠবে এবং এখন যে শীতটা রয়েছে সেটি আসলে কেটে যাবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো ফয়সাল, রাজশাহী শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী রাকিবুল হাসান সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজশাহীর তালাইমারি এলাকা থেকে। মাঘের শীতকে ফাঁকি দিয়ে রাজশাহীর বাগানগুলোতে আগে ভাগেই উঁকি দিয়েছে আমের মুকুল। গেল 2 সপ্তাহে এই রোদ, এই কুয়াশা, এমন বৈরী পরিস্থিতি থাকায় মুকুল বাঁচাতে ব্যস্ততা বেড়েছে বাগান মালিকদের। তবে অতি উৎসাহী হয়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে ভালো ফলনে নিয়ম মেনে যত্নের পরামর্শ কৃষি বিভাগের। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চোখ জুড়ানো সবুজের সমারোহে রাজশাহীর বাগানগুলোতে সতেজতা ছড়াচ্ছে ক্ষীরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া সহ নানা জাতের আম গাছ। মাঘের শীতেও তাপমাত্রা বৃদ্ধিতে আম গাছের শাখায় শাখায় শোভা পাচ্ছে আমের আগাম, স্বর্ণালী মুকুল। ফল গবেষণা কেন্দ্রের তথ্যমতে বাগানের 15% গাছ ভরেছে মুকুলে। তার যত্নে ব্যস্ততা বেড়েছে বাগান মালিকদের। মুকুল আসা শুরু হয়েছে, আমরা বিভিন্ন ধরনের পরিচর্যাগুলো আমরা নিচ্ছি। গাছের গোড়াতে পোকা লেগে থাকে, ওগুলি স্প্রে করে বীজ দিয়ে করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আগাছা না গাছের গোড়ায় আসে, সেই জন্য গোড়া সাফ করছে এবং কুবান দিছি। তবে গেল সপ্তাহ জুড়ে শীত কুয়াশার আধিক্য ও হুটহাট আবহাওয়ার পরিবর্তনে মুকুলের সঠিক পরিচর্যা নিয়ে চিন্তিত বাগান মালিকরা। কুয়াশাটা তাড়াতাড়ি ছুটলে পারা খুব ভালো হয়, মানে মুকুলটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কুড়িগুলান খেয়ে ফেলছে যে পোকাতে, সেই পোকাগুলো নিধনের জন্য আমরা কিছু স্প্রে দিচ্ছি। মুকুলটা আপনার নষ্ট হয়ে যায়, ওই জন্য কীটনাশক ব্যবহার করি আমরা। আর এই পরিস্থিতির উত্তরণে কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষিবিদরা। বিভিন্ন ভিটামিন বলে, অনেকেই বলে ডিলাররা, বিভিন্ন গ্রোথ হরমোন বলে, এগুলো দেওয়ার দরকার নাই। আপনার গাছে যদি কোনো রোগ পোকামাকড় না থাকে, গাছের বৃদ্ধি যদি স্বাভাবিক থাকে, তাহলে এমনি স্বাভাবিকভাবে আমাদের আমের ভালো ফলন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 17,500 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। 1 সপ্তাহের ব্যবধানে বাগানগুলোর শতভাগ গাছে আসবে মুকুল। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বরিশালে শিল্প দূষণ, পরিবেশ বিপর্যয় ও জনদুর্ভোগ নিরসনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। পরিবেশবাদী সংগঠন বেলা এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বরিশাল নগরীকে দূষণমুক্ত রাখতে নদীতে শিল্প বর্জ্য না ফেলানোর আহ্বান জানান বক্তারা। সভায় জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। রংপুরের টিসিবি থেকে তেল, ডাল বা চিনি যাই কেনেন না কেন সাথে 10 কেজি পেঁয়াজ নেওয়া বাধ্যতামূলক। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। আর পেঁয়াজ কেনা বাধ্যতামূলক এমন কথা স্বীকার করলেন টিসিবি কর্মকর্তা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ডিলারদের সঙ্গে ক্রেতাদের এমন হইচই হট্টগোল প্রতিটি পয়েন্টে। 50 টাকা দরে চিনি, ডাল বা 80 টাকা লিটারের তেল যাই নেন, সঙ্গে 15 টাকা কেজি দরে 10 কেজি পেঁয়াজ নিতেই হবে। এই নিয়ে ক্ষোভ ক্রেতাদের। 1 কেজি ডালের সাথে 10 কেজি পেঁয়াজ নিতে হবে, আর না হইলে 10 কেজি পেঁয়াজের সাথে 2 কেজি তেল দিবে,
তাহলে এখানে মনে করেন যে দেখা গেল যে 10-20 কেজি এত পেঁয়াজ নিয়ে আমরা কি করবো? পেঁয়াজগুলো হলো একে তো বড়, তারপরে দুদিন পরে ফসিয়ে যায়। আমরা 10 কেজি পেঁয়াজ নিয়ে কি করব? ডিলাররা বলছেন কর্তৃপক্ষ ডিলার প্রতি 1 মেট্রিক টন করে পেঁয়াজ বাধ্যতামূলক করেছে। তেল দেয় আমাদেরকে 150 লিটার, 75টা বোতল, আর চিনি 100, ডাল 100, আর 1000 কেজি পেঁয়াজ। তাহলে পেঁয়াজটা আমরা কীভাবে বেচবো এখন বলেন? এটা তো আমরা ঘরেও রাখতে পারতেছি না, আলাদাভাবে বেচতেও পারতেছি না, বাধ্যতামূলক আমাদেরকে গাড়িতে বিক্রি করতে হচ্ছে। এই কারণে তেল পেঁয়াজ সব সমন্বয় করে আমাদেরকে বেচতে হচ্ছে। টিসিবির কর্মকর্তা স্বীকার করেন পেঁয়াজ বাধ্যতামূলকভাবে নেয়ার কথা। যেহেতু জনগণের গতবার কষ্ট হয়েছে, এই কষ্ট লাঘবের জন্যই তো এবার পেঁয়াজগুলো আনা হয়েছে। এখন আমাদের জোর করে কেন পেঁয়াজ দিতে হবে জনগণকে? জনগণের তো স্বতঃস্ফূর্তভাবে আর এই পেঁয়াজ নিয়ে সরকারকে সমর্থন করা উচিত। রংপুর জেলায় প্রতিদিন 15 জন করে ডিলার নির্ধারিত পয়েন্টে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি করছেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শীত মৌসুমে মশার আধিক্যকে পুঁজি করে কয়েল তৈরির অবৈধ কারখানা গড়ে তোলা হচ্ছে রাজধানীতে। এমন অবৈধ কারখানার সন্ধান পেয়ে প্রতিষ্ঠানের মালিককে জরিমানা ও কারখানা সিলগালা করেছে বিএসটিআই। বুধবার দুপুরে রাজধানী মোহাম্মদপুরের চাঁদ উদ্যান আবাসিক এলাকায় অভিযান চালিয়ে লামিয়া সুপার মশার কয়েল নামের প্রতিষ্ঠানের মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন তারা। এ সময় জব্দ করা হয় কয়েক হাজার পিস কয়েল ও প্রায় 200 কার্টন মশার কয়েল। জরিমানা ও জব্দের পাশাপাশি সিলগালা করা হয়েছে অবৈধ কয়েল কারখানাটি। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছেন, অনুমোদন না নিয়ে ও মান যাচাই না করে অবৈধভাবে কারখানা গড়ে তোলায় এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়েছে। অবৈধ মশার কয়েল উৎপাদন করার দায়ে এখানকার মালিক শামসুদ্দিনকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় 200 কার্টন মশার কয়েল, যেটার বিএসটিআই লাইসেন্স নাই, সেটা হলো আমরা জব্দ করে ধ্বংসের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আর এখানে ওনার 2টা গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে ভেজাল আচার তৈরির দায়ে 2 কারখানা মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ফতুল্লা থানার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার তৈরির দায়ে সিয়াম ফুড প্রোডাক্টসের মালিক শাহজাহানকে আটক করে 3 মাসের জেল সহ 1 লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে ঢাকা ফুড প্রোডাক্টসের মালিক মনির মিয়াকেও 2 মাসের কারাদণ্ড সহ 20,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভোরের সময়ে আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় নদী ভরাট করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অভিযোগ আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বিরুদ্ধে। জমি অধিগ্রহণের দাবি, তদন্তে প্রমাণ পেলে বন্ধ হবে প্রকল্প, বলছে প্রশাসন। আবারও শীতের খবর। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। বুধবার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড শীতে বাড়ি থেকে বের হতে না পারায়, কাজে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এদিকে কনকনে ঠান্ডায় স্থবির দিনাজপুরের জনজীবন। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে শহরের ষষ্ঠীতলা মোড়ে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, ফয়সল, আপনি জানেন যে এই অঞ্চলে কিন্তু শীতের প্রকোপটা কিন্তু অনেক বেশি। তবে গত কয়েকদিন যেভাবে শীতের দাপট ছিল, বিশেষ করে হিমেল বাতাস এবং কুয়াশা, আজকে কিছুটা আমরা কম পরিলক্ষিত হচ্ছে। তবে আবহাওয়া অফিসের যেটি রেকর্ড করেছেন যে 8.3 ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা, এবং গত 2 দিন আগে কিন্তু 7 পর্যন্ত এখানে ছিল। বাতাসের আর্দ্রতা ছিল আপনার 98% এবং গতিবেগ ছিল আপনার 10 থেকে 11 কিলোমিটার। আমরা এই মুহূর্তে শহরের ষষ্ঠীতলা মোড় এলাকায় রয়েছি, যেখানে যারা নির্মাণ শ্রমিক
আপনার দিন মজুর এবং তারা সবাই কিন্তু আপনার এখানে আপনার ভিড় করেন আসেন। আমরা দেখেছি যে এই শ্রমিকরা কিন্তু তারা বিভিন্ন কাজের জন্য এখানে ভিড় করেন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের তারা কাজ এখানে যারা আসেন তারা কিন্তু শুধু শহরের না বিভিন্ন গ্রাম এবং এলাকার লোকজন কিন্তু এখানে কাজের খোঁজে আসেন। তবে শীতের কারণে তাদের যে কষ্টের যে কথা তাদের সঙ্গে যেটা কথা বলেছি তারা বিভিন্ন এলাকা থেকে আসার সময় শীতের যে দাপট সে দাপটে তারা অনেকে কাহিল হয়ে পড়েন। বিশেষ করে যারা বয়স্ক শ্রমিক তারা কিন্তু অনেকে আসতে পারেন না। তবে তাদের যেটি দুঃখ সেটি তারা বলেছেন যে এই শীতে তারা যে কাজ করেন বা জীবন নির্বাহের জন্য দিনমজুর বা নির্মাণ শ্রমিক বিদ্যুৎ শ্রমিকের কাজ করেন অনেকে কিন্তু আপনার এসে কাজ কিন্তু পান, অনেকে বিফল মনোরথ হয়ে কিন্তু ফিরে যেতে হয়। অনেকে বলেছেন যে সপ্তাহে 3 থেকে 4 দিনের বেশি তারা কাজ পান না, বাকি সময়গুলো তাদেরকে অবসর সময় কাটাতে হয়। তো দিনাজপুরের শীতের যে অবস্থা সেটি আপনার শুধু শ্রমিক না সব মানুষই কিন্তু কষ্টের মধ্যে রয়েছে। আপনি জানেন যে মাঘের প্রায় শেষ পর্যায়ের দিকে এই সময় শীতের প্রকোপটা সবচেয়ে বেশি থাকে। তারপরও যে হিমেল যে বাতাস সেই বাতাসের দাপট আজকে কিছুটা কম এবং গতকাল কিন্তু আমরা দেখেছি যে সূর্যের দেখা মিলেছিল এবং সূর্যের কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল। তারপরে সন্ধ্যার পর থেকে কিন্তু শুরু হয় আপনার শীতের যেটা দাপট হিমেল যে বাতাস সেই বাতাসের তীব্রতার কারণে মানুষের কিন্তু কষ্টটা সবচেয়ে বেশি হয়। আমরা লক্ষ্য করেছি যারা বয়স্ক মানুষ এবং শিশু তারা সবচেয়ে বেশি আপনার কষ্টের মধ্যে ভোগান্তির মধ্যে পড়ে। এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি যে যেসব মানুষ আপনার এই মোড়ে রয়েছেন তারা কিন্তু অনেকে বলছেন যে শীত বস্ত্র সরকারিভাবে বেসরকারিভাবে অনেক জায়গায় পৌঁছলেও কিন্তু এরা কিন্তু এখন পর্যন্ত সেই শীতের যে কম্বল বা শীত বস্ত্র তারা কিন্তু কেটে পাননি। বিশেষ করে আরও দুর্ভোগ রয়েছে আপনার যারা ছিন্নমূল অসহায় ভাসমান মানুষ, যারা রেল স্টেশনের প্ল্যাটফর্ম বা বাস টার্মিনাল বা কোনো শপিং মল বা বারান্দায় যারা অবস্থান করেন তাদের অবস্থা কিন্তু আরও দুর্বিষহ। এই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসন কিন্তু এ পর্যন্ত দিনাজপুরে কিন্তু বড় 13টি উপজেলা রয়েছে। এই 13 উপজেলায় শীতবস্ত্র তারা বিতরণ করেছেন প্রায় 56,000 কম্বল, পাশাপাশি তারা নগদ অর্থ তারা দিয়েছেন। শীতের এই কষ্টের আপনার বিশেষ করে বলবো যে এখন যে বড় মৌসুম চলছে গ্রামে গঞ্জে কৃষকরা কিন্তু আপনার এই ভোর থেকেই মাঠে তারা কাজ করে এই কষ্টের মধ্যেও। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে শীতে জবুথবু অবস্থা বয়স্ক মানুষগুলোর সেগুলো সবচেয়ে বেশি আপনার কষ্টে রয়েছে। এবং আপনি যে বিষয়টি আপনাকে জানাতে পারি যে দিনাজপুরে বিভিন্ন হাসপাতালে আপনার শিশুদের কিন্তু আপনার সবচেয়ে বেশি আমরা দেখেছি ভর্তি হতে দেখেছি। শিশুর যে আপনার শ্বাসকষ্ট নিউমোনিয়া এবং নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে গতকালে আমরা দেখেছি প্রায় 100 থেকে 100 শতাধিক প্রায় শিশু আপনার বিভিন্ন রকম হাসপাতালে তারা ভর্তি হয়েছে। তবে আমার কাছে ষষ্ঠীতলা মোড়ের শীতের সর্বশেষ এই ছিল। ফয়সল। সহকর্মী গোলাম নবী দুলাল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন দিনাজপুরের ষষ্ঠীতলা মোড় থেকে। মুজিব বর্ষ সামনে রেখে গাইবান্ধায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভা চত্বরে অরিত্র নামে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় পৌরসভার মেয়র আতাউর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে কর্মহীন প্রতিবন্ধী নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নের জন্য সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা কার্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। আর উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজাদ বিশ্বাস। অনুষ্ঠানে 40 জন কর্মহীন এবং 3 জন প্রতিবন্ধী নারীকে একটি করে সেলাই মেশিন ও হুইল চেয়ার দেওয়া হয়। এছাড়া গর্ভবতী নারীদের চলাচলের সুবিধার জন্য প্রত্যেকের নামে একটি করে ভ্যান গাড়িও প্রদান করা হয়। দিনাজপুরে প্রতিবন্ধী এক বিধবা নারীর বসত বাড়ি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে রুখে দাঁড়াও দিনাজপুর ব্যানারে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় অভিযুক্ত ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সম্প্রতি শহরের পাটুয়াপাড়া এলাকায় জোরপূর্বক প্রতিবন্ধী এক নারীর বসত ভিটা দখলের অভিযোগ ওঠে প্রভাবশালীদের বিরুদ্ধে। নোয়াখালীতে পরাজিত কাউন্সিলর প্রার্থী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে নাগরিক কমিটির ব্যানারে চৌমুহনী গণমিলনায়তনের সামনে এ মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় চৌমুহনী পৌরসভা নির্বাচনের পর পরাজিত কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট পাপ্পু সাহা সহ 19 জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে মেঘনা নদী ভরাট করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অভিযোগ উঠেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, তাদের অধিগ্রহণ করা জমি ভরাট করে নির্মিত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। পরিবেশবাদী সংগঠনের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসন বলছে, ভরাট করা জায়গাটি নদীর হলে বন্ধ করে দেয়া হবে প্রকল্পের কাজ। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দর থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর দিকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পুরনো সীমানা প্রাচীর থেকে নদীর ভেতরের দিকে প্রায় 250 ফুট প্রস্থ এবং 2000 ফুট দীর্ঘ এলাকা জুড়ে নতুন করে নদীবক্ষে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে বালু ভরাট করার কাজ চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী ও পরিবেশবাদী সংগঠন। নদী ভরাট করে নদীর জায়গাতে আমরা বিদ্যুৎ কেন্দ্র চাই না। নদীর জায়গা হলে অবশ্যই আমরা সেখানে আমরা পদক্ষেপ নেব। জায়গাটি ভরাট হলে পার্শ্ববর্তী এলাকায় ভাঙন সৃষ্টি হবে বলে মনে করছে বিআইডব্লিউটিএ। অন্যদিকে ভরাট করা জায়গাটি নদীর কিনা তা নির্ধারণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এটা সম্বন্ধে অবহিত হয়েছি এবং আমরা এটা আমার প্রতিনিধি পাঠিয়েছি, সরজমিনে এটা পরিদর্শন করে এসেছি আমরা, এবং আমাদের যে অবজারভেশন সেটা আমরা এপিসিএলকে অতি দ্রুত জানাবো। এই জায়গাটা যদি ভরাট করা হয় পার্শ্ববর্তী এলাকা ভাঙন সৃষ্টি হবে এবং এটা নদীর পরিবেশ নষ্ট হবে। তবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের দাবি, নদীর নয় বরং আগের অধিগ্রহণকৃত জায়গাতেই দেয়াল নির্মাণ ও মাটি ভরাট করা হচ্ছে। তবে জেলা প্রশাসন বলছে, ভরাট করা জায়গা নদীর হলে বন্ধ করে দেয়া হবে প্রকল্পের কাজ। মানুষের জমি ছিল, জমি একর করা হয়েছে, নদীকে একর করা যায়? এটা তো আপনার প্লট নাম্বার আছে, আছে, সবই তো আছে। তদন্তপূর্বক ওইখানে যদি দেখা যায় যে প্রকৃতপক্ষে তারা নদী ভরাট কার্যক্রম করছে, তাহলে অবশ্যই এটা আইনগতভাবে আমরা প্রতিকার যেভাবে ব্যবস্থা নেব সেটা করব। নদী দখল করে নতুন এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হলে মেঘনার বুকে জেগে ওঠা প্রাচীন চর সোনারামপুর ভাঙনের মুখে পড়বে বলে আশঙ্কা গ্রামবাসীদের। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিষাক্ত মদ্যপানে একের পর এক মৃত্যুর পরেও ধরা ছোঁয়ার বাইরে অন্ধকার জগতের মাফিয়ারা। গায়েবান্ধায় বিষাক্ত চোলাই মদ পানে শতাধিক মানুষের মৃত্যু হলেও 2 যুগেও শেষ হয়নি মাদক ট্র্যাজেডির সেই মামলা। 98-এর এক ঘটনার মূল হোতা কেদারনাথের উত্তরসূরিরা এখন হাল ধরেছেন মাদক ব্যবসার। শুধু গাইবান্ধা শহরে 5টি স্পটে বেচা কেনা হচ্ছে জীবনঘাতী চোলাই মদ। আতুল হক সাগরের ক্যামেরায় হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। কত করে দিবেন? তাহলে 2 লিটার দেন। আচ্ছা এখন আসবো। হ্যাঁ এখন কালকে যে দিলেন বসে আছি মধুর পানের দোকান। কথা মতো স্থানীয়ভাবে তৈরি চোলাই মদের বোতল নিয়ে নির্ধারিত স্থানে হাজির কেদারনাথের ভাতিজা বাবু বাস্পর। 600 টাকার বিনিময়ে হস্তান্তর করে 2 লিটার চোলাই মদ। সময় সংবাদের প্রতিবেদক পরিচয় জানার পর হতচকিত হয়ে টাকা ফেরত দিয়ে সটকে পড়ার চেষ্টা।
তার মুখেই জানা গেল অন্য মাদক ব্যবসায়ীদের নাম আর শহরের কোথায় কোথায় চলে রমরমা মাদক ব্যবসা। মতিলাল, রতন, তারপর সোহেল, তারপরে সুশীল। এছাড়াও হোমিও ওষুধের আড়ালে শহরের বেশ কিছু দোকানে বিক্রি হয় রেকটিফাইড স্পিরিট। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদকের ছোটখাটো চালান ধরা পড়লেও অধরাই থেকে যায় অন্ধকার জগতের মাফিয়ারা। খুব যে গোপনে এগুলো বিক্রি হচ্ছে, খুবই যে চুপিসারে এগুলো হচ্ছে এমনটা কিন্তু নয়। যে স্পটগুলো চিহ্নিত তা প্রশাসনের লোকরা যেমন জানে, সাধারণ মানুষরাও কিন্তু জানে। এদিকে এখনো ঝুলে আছে 1998 সালে পহেলা বৈশাখে কেদারনাথের বাড়িতে বিষাক্ত মদ পানে শতাধিক মানুষ হত্যা মামলার বিচার। অন্যদিকে জনবল সংকটে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাক্ষীর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্নভাবে সাক্ষীকে তলব করেছি, সাক্ষীদেরকে WA ইস্যু করেছি। এই অবস্থা মামলাটা এখন পর্যন্ত বিচারের জন্য আছে। প্রসেসটা অব্যাহত আছে। আমরা আমাদের চেষ্টা ত্রুটি করছি না। র্যাব ও পুলিশের অভিযান ছাড়াও গত এক বছরে গাইবান্ধায় 480টি অভিযান চালিয়ে 190 জন মাদকসেবী ও ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বগুড়ায় বিষাক্ত মদ পানে 14 জনের মৃত্যুর ঘটনায় অভিযানে নেমেছে পুলিশ। এরই মধ্যে হোমিও হলের 4 জন মালিককে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ তরল জাতীয় কেমিক্যাল। রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল মিশিয়ে পান করার কারণেই 14 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বগুড়ায় হোমিও ওষুধের বিক্রির আড়ালে চলত মদ বিক্রি। দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চলে আসলেও টনক নড়েনি প্রশাসনের। রোববার বিষাক্ত মদ পানে মৃত্যুর পর শুরু হয় প্রশাসনের তোড়জোড়। বুধবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় পারুল হোমিও হলে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ তরল কেমিক্যাল জব্দ করে পুলিশ। এই কেমিক্যালগুলোর মেয়াদ এবং এগুলোর মধ্যে কোনো বিষক্রিয়া আছে কিনা এটা আমরা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হব। অভিযান চালিয়ে পারুল হোমিও হলের মালিক নূর নবী, মুন হোমিও হলের আব্দুল খালে, করতোয়া হোমিও হলের শহীদুল ইসলাম এবং হাসান হোমিও হলের মালিক জুয়েল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল মিশিয়ে পান করার কারণে মৃত্যুর ঘটনা ঘটে। পারুল হোমিও হল এখান থেকে মূল সাপ্লাইগুলো যায় এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল মিশ্রণ করার সাথে সাথে এটা বিষাক্ত হয়ে যায় এবং এটা যদি কেউ পান করেন তাহলে এটাকে আর নিতে পারেন না, তখন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হোমিও ওষুধের আড়ালে প্রকাশ্যে মদ বিক্রির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। আমরা চাচ্ছি যে এটা একদম বন্ধ হয়ে যাক। এখানে অ্যালকোহল বিক্রি হচ্ছে, এটা প্রশাসন দীর্ঘদিন ধরে জানে, আজ নতুন না। এটা নিয়ে ধরে ছেড়ে দেয়, টাকা দেয়, ছেড়ে দেয়। রোববার রাতে শহরের তিনমাথা এলাকার খান হোমিও, পারুল হোমিও ও পুনম হোমিও দোকান থেকে মদ কিনে পান করেন 15 থেকে 20 জন। বাসায় ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। একের পর এক নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান 14 জন। গুরুতর অসুস্থ আছে বেশ কয়েকজন। সময় সংবাদ, বগুড়া। এদিকে করোনা মহামারীতে বিশ্বে মদ পানে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। যুক্তরাজ্যের একটি সরকারি তথ্যে দেখা গেছে দেশটিতে 2020 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 5460 জন মারা গেছেন কেবল মদ পানের কারণে, যা 2019 সালের তুলনায় 16% বেশি। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সম্প্রতি বাংলাদেশে ভেজাল মদ পানে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা শঙ্কা বাড়িয়েছে জনমনে, নাড়া দিয়েছে সারা দেশে। দেশে ভেজাল মদে মারা গেলেও যুক্তরাজ্যে সাধারণ মদ পানেই বেড়েছে মৃত্যু। মূলত করোনা মহামারীর প্রথম দিকে 2020 সালের প্রথম 9 মাসে যুক্তরাজ্যে অ্যালকোহল পানে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের তথ্য বিশ্লেষণ করে এটি জানা যায়। তাদের তথ্য বলছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 5460 জন মানুষ মারা গেছেন, যা 2019 সালের তুলনায় 16% বেশি। 2001 সালের পর যা ভয়াবহ তথ্য। লকডাউন শুরুর পর আশঙ্কাজনকভাবে এ সংকট তীব্র হয়। অবসরে সে সময় প্রচুর মদ পানে অভ্যস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ। উল্লেখযোগ্য সংখ্যক নারীরও মৃত্যু হয়েছে এ সময়ে, যা ভাবিয়ে তুলেছে গবেষকদের। অতিরিক্ত মদ পান মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। তাছাড়া মানসিক যন্ত্রণা কমাতে যেভাবে মানুষ নেশায় আসক্ত হয়ে পড়েন তাও উদ্বেগের সৃষ্টি করেছে চিকিৎসকদের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গোটা বিশ্বে বছরে 30 লাখ মানুষের মৃত্যু হয় অ্যালকোহল পানে, প্রতি মিনিটে যা 6 জন। করোনার এই সময়ে এই সংখ্যা আরও বাড়ছে।
সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। তুষারপাতে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল বরফে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, ব্যাহত হচ্ছে করোনার টিকা কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। ফয়সাল মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের যে করোনা পরিস্থিতি সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ আজকেও একদিনে 3700 মানুষের মৃত্যু হয়েছে এবং 1,06,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে যে পরিমাণ আক্রান্তের সংখ্যা সেটি 2,71,00,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত 4,61,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রে। তো এরকম একটি পরিস্থিতির মধ্যে করোনা যে টিকা কার্যক্রম সেই টিকা কার্যক্রম চলছে এবং সেটি অব্যাহত রয়েছে, যদিও দুটি কারণে টিকার পরিস্থিতি কিন্তু কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সেই জন্য প্রথমত যে টিকার যে সরবরাহ সেই সরবরাহটা ছিল না এবং পরবর্তী সময়ে স্নো যে তুষার ঝড় টানা দুদিন তুষার ঝড় হয়েছে, সেই তুষার ঝড়ের কারণে কিন্তু টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে। তো এর মধ্যেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন টিকা কার্যক্রমটি স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া যায় এবং সেই কার্যক্রমটি জোরালোভাবে চেষ্টা করছেন। এর মধ্যে যে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি নতুন প্রেসিডেন্ট, তিনি যে করোনার যে তৃতীয় যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন সেই প্রণোদনা প্যাকেজ সেটি এখনও পর্যন্ত যে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এখনও এটি উঠেনি। সেটি পাশ করার জন্য রিপাবলিকান সদস্যদের সঙ্গে ডেমোক্র্যাট সদস্যরা একটি সমঝোতা বৈঠকের প্রত্যাশা করছেন। সেই পরিস্থিতিটি রাজনৈতিকভাবে সেটি যেন সর্বাত্মকভাবে এই বিলটি পাশ করা যায়, এতে করে যুক্তরাষ্ট্রের মানুষ জনগণ আবারও $1,400 একটি এককালীন ভাতা পাবেন এবং এর আগে প্রথমে $1,200 পেয়েছেন, তারপরে $600 পেয়েছেন। এখন যদি $1,400 পান সেটি কিন্তু সরকারকে আর ফেরত দিতে হচ্ছে না এবং এটির উপরে কোনো ট্যাক্সও হবে না। তো সার্বিক মিলিয়ে যে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন করোনা মহামারীর মধ্যেই সব কিছু আটকে রয়েছে। যে এই অভিবাসন সংক্রান্ত যেসব উদ্যোগ জো বাইডেন নিয়েছেন, সেই সব নির্বাহী আদেশগুলো দিয়েছেন, সেই সব নির্বাহী আদেশগুলো ঠিকমতো কার্যকর করা যাচ্ছে না, কারণ করোনা মহামারীর পরিস্থিতিটা এতই জটিল আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে যে সেখানে এই মহামারী ঠেকাতেই এখন সরকার বেশি ভূমিকা রাখছে। অন্যদিকে যে ট্রাম্পের যে ইমপিচমেন্ট প্রক্রিয়া, সেই ইমপিচমেন্ট প্রক্রিয়া কি হবে না হবে সেই বিষয়ে রিপাবলিকান সদস্যরা কিন্তু আজকে মার্কিন কংগ্রেসে তারা কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং তাতে করে যেটি মনে হচ্ছে যে সিনেটে এই যে 9 তারিখ আসছে, ফেব্রুয়ারি 9 তারিখ যে ইমপিচমেন্ট, সেই ইমপিচমেন্টটি সিনেটের উচ্চকক্ষে সেটি হবে না। ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টের শিকার হচ্ছেন না, এটি ধরে নেওয়া যায়। তো সামগ্রিকভাবে এই ছিল যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি, রাজনীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলকাতায় সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী 5 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন শুরু হওয়ার কথা ছিল গত 17 মার্চ। তবে কোভিড বাস্তবতার কারণে গেল বছর পালন করা যায়নি নির্ধারিত সূচির মহা আয়োজনের কোনো কিছুই। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুরু হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের টানা আয়োজন। এই আয়োজনের অংশ হিসেবে কলকাতার নন্দনে শুরু হবে 5 দিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে দেখানো হবে 32টি বাংলাদেশি সিনেমা। 1972 সালের 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ডে। সেই ভাষণের 50তম বর্ষে জাতির পিতাকে স্মরণ করতে
রাখতে সেখানে আয়োজন করা হয়েছে বড় অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে মুক্তিযুদ্ধে নানাভাবে শরিক হওয়া 12 জন ভারতীয় নাগরিককে। মুজিব বর্ষের ব্যাপ্তিটা বাড়ানো হয়েছে, এখন 16ই ডিসেম্বর 2021 পর্যন্ত আমরা মুজিব বর্ষ পালন করব, যে কারণে অনেকগুলো কোভিডের কারণে যেসব প্রোগ্রাম আমরা করতে পারিনি সেগুলো করার কিন্তু এখন সুযোগ সৃষ্টি হয়েছে। আর এখন যেহেতু কোভিড পরিস্থিতি উন্নতি হচ্ছে, যৌথভাবে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনে থাকবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। অস্ট্রেলিয়ায় সফলতার সঙ্গে করোনা মোকাবেলা করে যাচ্ছে দেশটির সরকার। এরই মধ্যে পৌঁছে গেছে ফাইজারের 1 কোটি ডোজ ভ্যাকসিন। যদিও টিকা গ্রহণে তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না দেশটির বাসিন্দাদের মধ্যে। সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন SM আমিনুল রুবেল। অস্ট্রেলিয়া এই মুহূর্তে করোনা রোগী কমে আসা স্থানীয় জনগণের মধ্যে ভ্যাকসিনের প্রতি খুব বেশি আগ্রহ চোখে পড়ছে না। তবে প্রবাসী নাগরিকেরা দীর্ঘদিন অপেক্ষায় আছে ভ্যাকসিন গ্রহণে। বিশেষ করে অনেকদিন বাংলাদেশে যেতে না পারা প্রবাসীরা ভ্যাকসিন গ্রহণে তুলনামূলক বেশি আগ্রহী। তাদের অনেকেরই ধারণা বর্ডার খুলে দিলে ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন এমন নাগরিকদের দেশে ভ্রমণ সহজতর হবে। আমরা প্রবাসী বাংলাদেশিরা ভ্যাকসিনেশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব। বর্ডার আমাদের খুলে দিলেই আমরা বাংলাদেশে যাব। ভ্যাকসিনেশনটা দেওয়া থাকলে আমরা ফেরার সময় স্বস্তি ফিল করব। গত কয়েক মাসে অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার। এই দ্বীপরাষ্ট্রে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় এখনও প্রায় 40,000 মানুষ অস্ট্রেলিয়া ফিরে আসার জন্য অপেক্ষারত। গত মার্চের শেষ থেকে অস্ট্রেলিয়ার স্বাভাবিক আন্তর্জাতিক সীমানা বন্ধ রেখেছে সরকার। করোনা মোকাবেলায় একদিকে অস্ট্রেলিয়া প্রবেশের বিভিন্ন নিষেধাজ্ঞা, অন্যদিকে কঠোর নিয়ম নীতির ফাঁদে পড়ে অনেকেই পার করছে অনিশ্চিত দিন। পৃথিবীর অনেক দেশে সাধারণ জনগণের জন্য যেখানে করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে, সেখানে অস্ট্রেলিয়া সরকার এখনও করোনা ভ্যাকসিন প্রদানের প্রাথমিক নীতিমালা প্রদান করতেও সময় নিচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বার্তা সংস্থা জানিয়েছে, এ মাসের মাঝামাঝি থেকেই মেডিকেল ও সরকারি সেবা প্রদানকারী নাগরিকদের প্রাধান্য দিয়ে ধীরে ধীরে করোনা প্রদান কর্মসূচি চালু করবে। তাই সাধারণ জনগণের কাছে ভ্যাকসিন পৌঁছতে আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে। অনুমান করা হচ্ছে অস্ট্রেলিয়া সরকার জনগণের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করবে না। করোনা ভ্যাকসিন প্রদান যদি বাধ্যতামূলক না করে ব্যাপারটি জনগণের উপর স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, তবে আদৌ পুরো অস্ট্রেলিয়াবাসী এই করোনা ভ্যাকসিনের আওতায় আসবে কিনা সেটি এখন প্রশ্নবিদ্ধ। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। জার্মানিতে টিকা কার্যক্রম শুরুর পর থেকে গত 1 মাসে 26 লাখেরও বেশি মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এই কঠিন সময়ে ভ্যাকসিন সংকটের অভিযোগ দেশটির বিরোধী দলের। তবে অনেক সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছে সরকারের। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউর 27টি দেশের মধ্যে টিকা প্রদান কার্যক্রমে সবচেয়ে এগিয়ে জার্মানি। প্রায় 8.5 কোটি মানুষের এই দেশে অগ্রাধিকার ভিত্তিতে এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে প্রায় 26 লাখেরও বেশি প্রবীণ স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও নার্স। এদের মধ্যে 20 লাখ মানুষ পেয়েছেন প্রথম ডোজ, আর 6 লাখেরও বেশি মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ। করোনার এমন নাজুক পরিস্থিতিতে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক ডোজ বরাদ্দের কারণে বিরোধী দলগুলো ম্যাকেল সরকারের ভ্যাকসিন নীতির সমালোচনা করলেও দেশটির সাধারণ নাগরিকেরা চ্যান্সেলর ম্যাকেলের পাশে দাঁড়িয়েছেন। দেখুন, ভ্যাকসিনের এমন সংকটের অভিযোগের তীর শুধু মার্কেলের দিকে ছুড়লে হবে না। তিনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এমন সংকটে স্বাস্থ্যমন্ত্রী সহ দেশের অন্যান্য রাজনীতিবিদরা দায় এড়াতে পারেন না। তাই এই মুহূর্তে দেশের সবার উচিত সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। টিকা প্রদান চলছে, তবে এই কার্যক্রম আরো ভালো হতে পারত। আমি শুধু বলতে চাই, এই সমস্যা শুরু থেকেই। তবুও সরকারের কার্যক্রমে ধৈর্য ধরে বলতে চাই, কার্যকরী টিকা ক্রয় চুক্তির ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের আরো বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল। বোঝা দরকার ছিল কোন টিকাটা সত্যিকার অর্থেই কোভিডকে রুখে দেবে। তবে আমি আশাবাদী। এদিকে ভ্যাকসিনের এমন সংকটে চ্যান্সেলর ম্যাকেল সবাইকে আশ্বস্ত করে বলেন, এই সংকট কেটে যাবে এবং পরিকল্পনা অনুযায়ী আগামী গ্রীষ্মেই দেশের কমপক্ষে 7,70,00,000 মানুষকে করোনার টিকার আওতায় আনা সম্ভব হবে। উৎপাদন ও প্রযুক্তিগত কারণে শুধু জার্মানি নয়, ইউরোপ সহ সারা বিশ্বের প্রায় সবখানে রয়েছে একটি কার্যকরী করোনা ভ্যাকসিনের ব্যাপক চাহিদা। এমন সংকটময় সময়ে সবাইকে ধৈর্য সহকারে করোনা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যাকেল। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
দিন যত যাচ্ছে করোনার মৃত্যুর হার ততই বাড়ছে আয়ারল্যান্ডে। অতীতে সব রেকর্ড ভেঙে দুদিনে প্রায় 200 মানুষের মৃত্যুতে উদ্বেগ বেড়েছে। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদেরও বেড়েছে চিন্তা। এ অবস্থায় ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম আরও দ্রুত গতিতে করার দাবি তাদের। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। আয়ারল্যান্ডের কোথাও যেন নেই সুখবর। দেশটিতে যেখানে কদিন আগেও দৈনিক 2 সংখ্যার মাঝেই ছিল মৃত্যু, সেখানে সেই সংখ্যা দাঁড়ালো 3-এর ঘরে। ক্ষুদ্র জনসংখ্যার এই দেশটিতে একদিনে 101 জনের মৃত্যুতে স্থানীয়দের পাশাপাশি ভাবনা বেড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। এ অবস্থায় বাড়তি সতর্কতার বিকল্প নেই বলে মনে করছেন তারা। এর আগে এত মানুষ মারা যায়নি এখানে। আইসিইউতে অনেক রোগী আছেন, মৃত্যুর সংখ্যা বাড়ায় ভয় তো একটু কাজ করছে। এই উইন্টার সিজনে আসলে করোনার আবির্ভাব খুবই বেশি। আজকেও আমাদের নিউ কেসেস 879 জন এবং ডেথ 101 জন। আসলে এই ডেথটা আমাদের জন্য খুবই ভয়ানক। মৃত্যুর হার কমাতে হলে আরো বেশি মানুষকে ভ্যাকসিনে আওতায় আনার দাবি তাদের। আয়ারল্যান্ডে করোনা সংক্রমণের হার একটু কমলেও মৃত্যুর সংখ্যা অনেকদিন ধরে বাড়ছে। কদিন আগেও যেখানে প্রতিদিন 10 থেকে 12 জন লোকের মৃত্যু হতো, সেখানে এখন প্রতিদিন মৃত্যু হচ্ছে 50 থেকে 60 জন লোকের। গতকালকেও এখানে 101 জন লোকের মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আইরিশ গভর্নমেন্টের উচিত আর বেশি বেশি ভ্যাকসিনেশন করা। এতে যদি মৃত্যুর হার এবং সংক্রমণের হার একটু কমে আসে। উদ্বেগজনক পরিস্থিতিতে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে বাইরে না যেতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মালয়েশিয়ায় বৈধতায় অংশ নিতে প্রবাসীদের মাঝে রেকর্ড সংখ্যক পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ দূতাবাস। নেওয়া হয়েছে নানা কার্যক্রম। বৈধ হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ বেশি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা শ্রমিকদের 4টি খাতে বৈধতা দিতে আনডকুমেন্টেড মাইগ্রেন্ট রিক্যালিব্রেশন প্ল্যান প্রোগ্রাম চলমান রয়েছে, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। এই প্রক্রিয়ায় বৈধ হতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্টের আবেদন বেড়েছে আগের চেয়েও কয়েক গুণ বেশি। গত 3 মাসে সংখ্যাটি 1,10,000-এর কাছাকাছি, যা বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাসের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বৈশ্বিক মহামারীতেও প্রবাসীদের পাসপোর্ট সরবরাহ সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। পাসপোর্ট সেবা দিতে গিয়ে বেশ কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। অবৈধদেরকে বৈধ ঘোষণা করার পরে বাংলাদেশ হাইকমিশন চমৎকারভাবে এবং আন্তরিকতার সহিত অনলাইনের মাধ্যমে পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছে। পাসপোর্ট পাবো কিনা না পাবো তার জন্য চিন্তিত ছিলাম। তো এখন অনলাইনের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে আমার ওই পাসপোর্ট পাওয়ার পরে আমার তেমন আর কোনো চিন্তা নাই। প্রবাসীদের দুঃসময়ে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের সবসময় সেবা দিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। করোনার বিধিনিষেধের মধ্যেই পাসপোর্ট কার্যক্রম সময়োপযোগী করতে অ্যানালগ থেকে ডিজিটাল করা হয়েছে। সেই সঙ্গে পাসপোর্ট বিতরণে অনলাইন বুকিং সিস্টেম সহ পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের বিষয়টি সহজ করা হয়েছে। নতুন করে বেশ কয়েকজনকেও নিয়োগ দেওয়া হয়েছে। পাসপোর্ট পেতে কোনো প্রকার দালালের প্ররোচনায় পড়ে প্রতারিত না হয়ে প্রবাসী বাংলাদেশিদের হাইকমিশনের ফেসবুক পেজের মাধ্যমে সংযুক্ত থেকে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। করোনা নিয়ন্ত্রণে এশিয়া, ইউরোপ এবং আমেরিকাতে অন্তত 20টি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে রিয়াদ। তবে নিষেধাজ্ঞার আওতায় থাকছে না বাংলাদেশ। মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত 9টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার তালিকায় ভারত এবং পাকিস্তানের নামও রয়েছে। জেদ্দা থেকে আরও জানিয়েছেন আল মামুন শিপন। কোভিড-19 বিস্তার কমাতে নিজ দেশের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার ব্যতীত এশিয়া, ইউরোপ ও আমেরিকা সহ 20টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের সৌদি আরবে প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। বুধবার সৌদির স্থানীয় সময় রাত 9টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এর আগে গত 3 জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি। এছাড়া মহামারী করোনা ভাইরাসের কোভিড-19 সংক্রমণ রোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরা পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। গেল বছর মোটে 10,000-এর মতো মুসলিমকে পবিত্র হজ পালন করার সুযোগ দেওয়া হয়েছে।
যেখানে সাধারণত প্রতি বছর গড়ে 25 লাখের মতো মুসলিম পবিত্র হজ পালনের সুযোগ পান। সৌদি আরবে 3,68,639 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 6,383 জন। শনাক্ত ব্যক্তিদের মধ্য থেকে সুস্থ হয়েছেন 3,60,110 জন। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। টোকিও অলিম্পিকে অংশ নেয়া আর্চার রোমান সানা সহ বেশ কজন সম্ভাবনাময় অ্যাথলিটদের ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এই বিষয়টি নিয়ে চিঠি দিয়েছে বিওএ। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে অ্যাথলিটদের ভ্যাকসিন দেয়া হবে বলে নিশ্চিত করেছেন ক্রীড়া পরিষদের সচিব। করোনার কঠিন পরিস্থিতি বিবেচনায় 1 বছর পিছিয়ে চলতি বছরের জুলাইয়ে জাপানে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। যদিও গেমসে অংশ নেওয়া অ্যাথলিটদের ভ্যাকসিনের ওপর গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে এবার বাংলাদেশ থেকে আর্চার রোমান সানা সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া অলিম্পিকের আগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক টুর্নামেন্টে বেশ কটি ডিসিপ্লিনের অ্যাথলিটরা নিজেদের প্রমাণ করতে পারলে ওয়াইল্ড কার্ড পাওয়ার সুযোগ থাকছে। কোভিড-19 পরিস্থিতি মাথায় রেখে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এই বিষয়টি নিয়ে চিঠি দিয়েছে বিওএ। আমাদের যত অ্যাথলেটস আছে সেই অ্যাথলেটসগুলো কে মানে একটা লিস্ট মধ্যে নিয়ে আসা, এবং সেই লিস্ট থেকে হয়তো আমাদের এই লিস্টটা হয়তো সরকারের কাছে যাবে এবং সরকার হয়তো বছরেই আমাদের একটা সূত্র ব্যবস্থাপনা বিশেষ করে প্রায়োরিটি বেসিস অ্যাথলেটদেরকে সেই কোভিডের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে। দেশে করোনার ভ্যাকসিন আসার সঙ্গে সবার মধ্যে স্বস্তি বিরাজ করছে। বিশেষ ব্যবস্থাপনায় করোনার টিকা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায় জেলায়, যেখানে অ্যাথলিটদের জন্য ব্যবস্থা রেখেছে সরকার। তারপরও অগ্রাধিকার ভিত্তিতে অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের ভ্যাকসিন দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ক্রীড়া পরিষদের সচিব। অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদেরকে জানালে আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ভ্যাকসিনেশন বা তাদের যে চাহিদা বা শর্তাবলী সে পূরণের জন্য আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি দেখব। এদিকে অলিম্পিকের মতো বড় আসর থেকে দেশের জন্য পদক বয়ে আনতে অ্যাথলিটদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। দীপু, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মীর কাদিমে ভোরেই পিঠা বিক্রির ধুম পড়ে। কনকনে শীতের মধ্যে লোকজন ভিড় করে পিঠা কেনার জন্য। গরম গরম পিঠার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে লোকজন আসেন পিঠা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রাজা মিয়া পিঠা বিক্রি করে সচ্ছলতা এসেছে জীবনে। মুন্সিগঞ্জের মীর কাদিমের মাছের আড়তের পাশে পিঠা বিক্রি করেন প্রতিদিন দুবেলা। 10 কেজি 15 কেজি মিঠাই লাগে, 30টা নাইকেল লাগে। এখানে কুলার চাল আছে, দুধ আছে, সব একাত্র করে মানে বানায় ভালো করে খাওয়াই দিকে অনেক দূরের থেকে মানুষ আসে। বেচা কিনার ধুম পড়ে যায় শীতের সময়। বাইরে খাওয়াই শুধু নয়, অনেকে চিতই পিঠা কিনে বাড়িতে নিয়ে রসে ভিজিয়ে আনছেন স্বাদের ভিন্নতা। অতিথি আপ্যায়নও জায়গা করে নিয়েছে মীর কাদিমের পিঠা। রাস্তায় অনেক দোকানই পড়ে পিঠার, তো এইখানে পিঠা জনপ্রিয়তা দেখে মানুষ খেতে আসে। শীতের সকালে পিঠা, গরম গরম বাবা পিঠাটা এই আর কি, অন্য দোকান থেকে এই দোকানের মজা বেশি। এখানে পিঠা বানিয়ে বিক্রি করেন আরো কয়েকজন। বিক্রেতারা জানান প্রতিদিন কমপক্ষে 7,000 টাকার পিঠা বিক্রি করেন তারা। পরিচ্ছন্ন পরিবেশ ও ভালো উপকরণ ব্যবহারের দাবি তাদের। অনেক ভিড় হয়, মানুষের পিঠা অনেক পছন্দ করে, প্রতিদিন 500-700 পিঠা বেশি। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর পিঠাপুলির জন্য বিশেষ ঐতিহ্যবাহী। জেলার বিভিন্ন এলাকায় এখন প্রতিদিন প্রায় 200 জায়গায় এমন পিঠার পসরা বসে। ভাপা পিঠায় আতপ চালের গুঁড়া, নারিকেল ও খেজুর গুড় ব্যবহার করা হয়। বিক্রেতারা জানান শীত শেষে তারা অন্য কাজ করে জীবিকা নির্বাহ করেন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নোয়াখালীতে হয়ে গেল পিঠা উৎসব। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নোয়াখালী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ক্যাম্পাসে চলে এই উৎসব। ছিল ভাপা, পুলি, পাটিসাপটা সহ হরেক রকমের পিঠা। এসব পিঠা খেতে নানা শ্রেণী পেশার মানুষের ভিড় চলে। উৎসবের আয়োজন করে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ। ভোরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। জামায়াতের টাকায় ডেভিড বার্গম্যানের সরকার বিরোধী ষড়যন্ত্র। রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা না কাটতে মিলল তারই বান্ধবী নিখোঁজের তথ্য। উত্তরার পর গুলশানে পার্টিতে একসঙ্গে মদ্যপান করেন 5 জন, বলছে পুলিশ। কয়েক বছরে ফুসফুস ক্যান্সারে নারীদের আক্রান্তের হার দ্বিগুণ। ধূমপানে আসক্তি নয়, রান্নায় কাঠ পোড়ানো ধোঁয়াও কারণ। 40 পেরোলে পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকের। 2 দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসতে শুরু করেছে পণ্যবাহী ট্রলার। আমদানি রফতানি নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় ব্যবসায়ীদের স্বস্তি। এবং সামরিক শাসনের পক্ষে সাফাই মিয়ানমার সেনাপ্রধানের। চীনের সমর্থন, সূচি সহ বন্দীদের মুক্তি দিতে জাতিসংঘের আহ্বান। দেশজুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন অব্যাহত। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।